শুভেচ্ছা। আমি হোমিওপ্যাথিস্টের পক্ষ থেকে ডক্টর শাহিন মাহমুদ, এবং আজকে আমাদের একটা ধারাবাহিক যে লাইভটি হয় রোগীর জিজ্ঞাসা, সেটার ৮ম পর্ব। স্বাভাবিকভাবে আমরা যা করি প্রতিবার তা হচ্ছে পুরাতন যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে শুরু করি, কিন্তু আজকে একটা বিশেষ টপিক আপনারা দেখেছেন আমাদের থাম্বনেইলে, পোস্টারে, যে আজকে একটা বিশেষ টপিক নিয়ে শুরুতে আমরা কথা বলবো। এর কারণও রয়েছে। তার আগে আমি একটু কনফার্ম করে নিচ্ছি সব শোনা যাচ্ছে কিনা, এবং আমি আমার প্রোফাইলে শেয়ার করে নিচ্ছি। যদি কোথাও শোনা না যায় অনুগ্রহ করে কমেন্টে জানিয়ে দেবেন। আমি তো আমার প্রোফাইলে শেয়ার করে নিচ্ছি, এবং সেই সাথে আমাদের অডিয়েন্স হয়তো সবাই আসছেন। আশা করি তারাও এসে বলবেন। এখন কথা সম্ভব দ্রুত আমাদের লাইভ থেকে অংশগ্রহণ করবেন। এখনো সবাই আসেনি। আমার প্রোফাইলে শেয়ার করে দিচ্ছি। আমরা এবার আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি। মূলত শুরুতে যা বলে নিচ্ছি তা হচ্ছে রোগীর জিজ্ঞাসা। লাইভটি মূলত রোগীদের বিভিন্ন ব্যাপারে, হোমিওপ্যাথির বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাগুলোকে আমরা এখানে অ্যাকসেপ্ট করবো। রোগীদের জিজ্ঞাসাগুলোকে সরাসরি এখানে তারা জেনে নিতে পারেন তাদের হোমিওপ্যাথিতে তাদের রোগগুলো সম্বন্ধে, হোমিওপ্যাথির তার আরোগ্যযোগ্যতা সম্বন্ধে সমস্ত কিছু শুনে নিতে পারে। এর মধ্যে ডক্টর জুয়েল রানা সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ জুয়েল রানা আমাদের অনুষ্ঠানটিতে উপস্থিত হওয়ার জন্য। সাউন্ড কম, আচ্ছা, এই কারণে হেডফোন যোগ করেছি, কিন্তু এতে তো সাউন্ড আর একটু ভালো আসার কথা। এগুলিতে যে সাউন্ড থাকে দেখি। তো যাই হোক, আজকের এই লাইভে সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই রিসেন্টলি যে ব্যাপারটি একদম আলোচনার তুঙ্গে রয়েছে, রাসেল ভাইপার, এই সাপের বিষয়টি মানে আমাদের এখানে আমাদের ইনবক্সে বাস্তবে রোগীদের মধ্যে অসংখ্য প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। মানে বলতে গেলে ব্যতিব্যস্ত করে ফেলেছে। কি এই রাসেল ভাইপারের হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে কিনা, এই একটা প্রশ্ন। তো তারপরেও সেটা আমি মৌখিকভাবেই দিচ্ছিলাম, উত্তরগুলো মৌখিকভাবে দিচ্ছিলাম, উত্তরগুলো রোগীদেরকে সচেতন করছিলাম, বা স্বাভাবিক আলোচনা প্রসঙ্গে চলে আসছিল উত্তরগুলো। কিন্তু সম্প্রতি একটা পোস্ট দেখলাম কয়েকদিন আগে, একজন রাসেল ভাইপারের বিষক্রিয়ার সময় হোমিওপ্যাথিক ওষুধ সাজেস্ট করেছেন, এবং তাও শক্তিকৃত ওষুধ, নাজা 200 5 ফোঁটা করে দিনে মানে 3 বার বা এরকম একটা সাজেশন করেছে ডোজিং। এরপর আমি দেখলাম যে এ নিয়ে দুটো কথা বলাটা এখন একদম বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এর কারণ আছে, কেন এটা নিয়ে আলোচনা করাটা বাধ্যতামূলক। রাসেল ভাইপারের বিষক্রিয়া, সাপের বিষক্রিয়ায়, বিষাক্ত সাপের বিষক্রিয়া যা মানুষকে হত্যা করতে পারে, এরকম বিষক্রিয়াতে আমি একটু পরে আপনাদেরকে ডিটেল যুক্তি সহ হোমিওপ্যাথির মূলনীতি সহ ডিসকাস করব। সেখানে
ওষুধ এভাবে প্রয়োগ করার পরে যদি মারা যায় কেউ, তাহলে সেটা শুধু যে ডাক্তার সাজেশন করেছে তার নাম হয়তো কেউ মনেও রাখবে না। ফেসবুকে দেখেছে এবার কেউ বিষক্রিয়া আক্রান্ত, কেউ সাপে কেটেছে, তাকে ওষুধ খাইয়েছে, ওষুধ কিনে নিয়ে নিজের বুদ্ধিতে লোকটি মারা গেল। এতে আমাদের প্রথমত যদি মারা যায় হোমিওপ্যাথিক কমিউনিটির দুর্নাম হবে, দ্বিতীয়ত সমস্ত হোমিওপ্যাথদের গালাগাল করবে, কারণ প্রিয়জন মারা যাওয়ার শোকটা কিন্তু অত হালকা নয়, অনেক তীব্র, এবং এর জন্য সে সারা জীবন হোমিওপ্যাথিকে দোষারোপ করবে। শুধু এই একটা ঘটনা, একটি আমাদের অবিবেচনা প্রসূত পোস্ট, অবিবেচনা প্রসূত পোস্টের জন্য পুরো হোমিওপ্যাথিক কমিউনিটি, হয়তো ওই একজন লোকের কাছে নয়, তার পুরো এলাকাতে হোমিওপ্যাথিক দুর্নাম হবে, বদনাম হবে। এই কারণে প্রথমে আমি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের রোগীদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো করতে পারেন, সেগুলো আমি পরবর্তীতে দেখে উত্তর দেব ইনশাআল্লাহ। তো এবার বলছি হোমিওপ্যাথি কিভাবে কোথায় কাজ করে। বেসিক্যালি আপনারা জানেন হোমিওপ্যাথির শুরুটা কিভাবে হয়েছিল, অনেকে হয়তো জানেন না। সত্যিকার অর্থে আমরা মনে করি পৃথিবীতে প্রাকৃতিক রোগ রয়েছে। প্রাকৃতিক রোগ কাকে বলে? যেখানে স্বাভাবিকভাবেই মানুষের ভিতরের সত্তাগত পরিবর্তনের ফলস্বরূপ, তার মধ্যে কিছু বিশৃঙ্খলার ফলস্বরূপ ভেতর থেকেই রোগের সৃষ্টি হয়। আমরা বলি মানুষের নিজের অস্তিত্বের মধ্যে রোগের সৃষ্টি হয়। আমাদের সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় আলোচনা, সেখানে আমি যাব না। তবে খুব সংক্ষেপে বোঝার জন্য বলছি, রোগ মানুষের বাইরে থেকে হয় না। নিজের মধ্যে কিছু দুর্বলতা আসার পর মানুষের মধ্যে যে ভারসাম্য থাকে, মেডিকেল টার্মে যাকে বলা হয় হোমিওস্ট্যাসিস, সেই হোমিওস্ট্যাসিসের পরিবর্তন হওয়ার পর, মানুষের সার্বিক অবস্থার এক ধরনের পরিবর্তন হওয়ার পর তা যদি বিশৃঙ্খলা হয় তাহলে আমরা তাকে বলি রোগ, এবং তা যদি সুশৃঙ্খলার দিকে যায় তাহলে আমরা তাকে বলি আরোগ্য। কিন্তু পরিবর্তনটা হয় মানুষের ভেতরে। তাহলে বাইরে থেকে কি কিছুই হয় না? হ্যাঁ হয়। সাপোজ আপনি গাছ থেকে পড়ে গেলেন, আপনার হাত ভেঙে গেল, আপনি আঘাত পেলেন, কেউ আপনাকে ঘষি মারলো, কোথাও এইভাবে অনেক ঘটনায় আমরা হোঁচট খেতে পারি, নানান কিছু হতে পারে, পা মুচকে যেতে পারে, অতিরিক্ত ঠান্ডাতে এক্সপোজ করতে পারেন, অতিরিক্ত গরমে এক্সপোজ করতে পারেন, অতিরিক্ত খেয়ে ফেলে অবস্থা খারাপ হতে পারে, অনেক কিছু হতে পারে। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে এগুলোকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করা যায়। সেগুলোকে বলা হয় ইনজুরি, আঘাত। অতিরিক্ত খাওয়ার থেকে কোনো ভিতরের রোগও বৃদ্ধি পেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু অ্যাকচুয়ালি এই যে বাইরের থেকে সরাসরি আমরা যে পরিস্থিতিগুলো, যে বিপর্যয়গুলোতে পড়ি, সেগুলোকে বলা হয় আলাদা ক্যাটাগরি। এগুলো রোগ নয়, এগুলো কোনোটাই রোগ নয়। এগুলোকে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে ইনজুরি বলে, আঘাত বলে। এটাকে রোগ বলা হয় না। হ্যাঁ, মানুষের রোগের এই আঘাতগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে। একটা আঘাত দীর্ঘদিন শরীরে টিকে থাকে, তার একটা কারণ হচ্ছে একটা আঘাতের ব্যথা, হাঁটুতে একটা আঘাত পেয়েছিল, সেখান থেকে অস্টিওআর্থ্রাইটিস দেখা দিয়েছে, বা কোমরে একটা ব্যথা পেয়েছিল, সেখান থেকে হাড়ে ডিজেনারেশন দেখা দিয়ে হতে পারে। ইভেন ক্যান্সারও তো হয় আঘাত থেকে। কিন্তু তার জন্য ভিতরের দুর্বলতাটা আসলে বহিঃপ্রকাশিত। ভিতরের দুর্বলতাটা, অর্থাৎ একটা আপনি আঘাত পেয়েছেন, সেখানে একটা দুর্বল পয়েন্ট পেয়েছে, শরীরে একটা রোগ সৃষ্টি করতে চেয়েছিল, এবার সেখানে যেমন একটা ঘরে যদি আপনি পানি ঢালেন, নিচু জায়গাটাতে যাই গিয়ে জমা হয়, ঠিক সেই রকম দুর্বল জায়গাটাতে মানুষের ভিতরের কোনো রোগ থাকলে তার প্রকাশের একটা প্রবণতা থাকে, সেখানে সিট নেওয়ার, সেখানে রোগটা দেখা দেওয়ার একটা পসিবিলিটি থাকে, সম্ভাবনা থাকে। এটা হয়, দ্যাটস ওকে, ফাইন। কিন্তু ইনজুরি, রোগ দুটো কখনোই এক নয়, দুটোর ট্রিটমেন্ট পদ্ধতি এক নয়, দুটোর বিবেচনা পদ্ধতি এক নয়, দুটোর ক্ষেত্রে কর্ম পদ্ধতি এক নয়।
অনেক ইনজুরি আছে যেখানে রুটিন প্রেসক্রিপশন করা যায়, যেটা হোমিওপ্যাথিতে রোগের ক্ষেত্রে একদমই অসম্ভব। হোমিওপ্যাথিতে রুটিন প্রেসক্রিপশন হয় না, কিন্তু অনেক ইনজুরি আছে যেখানে চিকিৎসক রুটিন প্রেসক্রিপশন শুধু করতেই পারেন না, বেশিরভাগ ক্ষেত্রে করতে হয় এবং সফলতাও আসে। তো কাজে রোগ এবং এই ইনজুরিগুলো, এগুলোতে পার্থক্য রয়েছে। হোমিওপ্যাথি ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু এনি ন্যাচারাল ডিজিজ। একটা সীমার মধ্যে থাকে, একটা থ্রেশহোল্ড অতিক্রম না করলে যে কোনো রোগ, তার নামে যাই হোক না কেন, হোমিওপ্যাথি আরোগ্য করতে পারে একটা রোগ। কিন্তু ইনজুরির ক্ষেত্রে সেখানে যদি হাত ভেঙে যায় তাহলে সেখানে প্লাস্টার করতে হয়, স্বাভাবিক। কেউ যদি এমন কিছু খেয়ে ফেলে যা বিষাক্ত, তাহলে বমি করে বের করে দিতে হয় যে কোনোভাবে, বা পান করে, এখন হসপিটালে যা করে পান করে বের করে দেয়, তা করতে হয়। ইভেন হ্যানিম্যান তার অর্গাননেও বলছেন কেউ যদি বিষাক্ত কিছু খেয়ে ফেলে তবে তৎক্ষণাৎ তাকে বমি করানোর জন্য, কারণ এই রোগ নয়। হোমিওপ্যাথিতে এই রোগের চিকিৎসার ব্যাপারটি কিভাবে এসেছে? একজন মানে হ্যানিম্যান কি করলেন, সিনকোনা বারকে বেশ ভালো মাত্রা, একদম বিষাক্ত মাত্রায় গ্রহণ করলেন। টক্সিকোলজিক্যাল এফেক্ট, অর্থাৎ উইলিয়াম কালেনের একটা বই ছিল যেখানে বিভিন্ন ওষুধে, বিভিন্ন বিষে কিভাবে মানুষ মারা যায় তার ইফেক্টগুলোকে লিখেছে। মারা যাওয়ার পর সেখানে যে খুব সূক্ষ্ম ডিটেল, আমরা হোমিওপ্যাথিতে যেরকম সূক্ষ্ম লক্ষণগুলো বিবেচনা করি এরকম যে ছিল ব্যাপারটা তা নয়, সেখানে ছিল মানুষ কিভাবে বিষক্রিয়ায় মারা যায় তার একটা বর্ণনা। এবং হ্যানিম্যান দেখলেন যে সেখানে সিনকোনা বা আরেকটা নাম চায়না, এই ওষুধটার বিষক্রিয়াটা ম্যালেরিয়ার যে ধরনগুলো রয়েছে, তীব্র ম্যালেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে ধরনগুলো রয়েছে, যে লক্ষণগুলো রয়েছে তার সাথে বেশ খানিকটা মেলে। তিনি প্রথমে মারা যাবেন না, কিন্তু বেশ খানিকটা পরিমাণে নিজে এই চায়না ওষুধটা গ্রহণ করেছিলেন গ্রেইন আকারে, এবং তার মধ্যে সিভিয়ার সিমটমস দেখা দেয়, প্রথমে একদম দুর্বিষহ সিমটমস দেখা দেয়। ফলাফলস্বরূপ এরপরে তিনি বহুবার চায়না প্রুভিং করেছেন এবং পরিমাণে ধীরে ধীরে কমিয়েছে। এবং তারপর আমি এখানে একটু সংক্ষেপ করছি কারণ এখানে ডিটেল আমাদের দরকার নেই, এটা রোগীদের জিজ্ঞাসার অনুষ্ঠান বেশি। এরপর তিনি যা সর্বশেষ যে সিদ্ধান্তে আসলেন যে একটা ওষুধের যদি কোনো ব্যক্তিকে স্লো পয়জনিং করা হয়, এখানে গুরুত্বপূর্ণ, কোনো ব্যক্তিকে, সুস্থ ব্যক্তিকে যদি হোমিওপ্যাথিক কোনো একটা দ্রব্য দিয়ে যদি স্লো পয়জনিং করা হয়, সেখানে সেই ব্যক্তিটির শরীরে এই পয়জনিং এর ঘটনা থেকে যে লক্ষণগুলো দেখা দেবে, সেই লক্ষণযুক্ত রোগীতে ওই পার্টিকুলার ওষুধটি তাকে আরোগ্য করবে। ওকে, এটা হোমিওপ্যাথির মূল কথা। ল অফ সিমিলার বলা হয় আমাদের এখানে, বা সদৃশ বিধান বলা হয়, দ্যাটস ওকে, ফাইন। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে হ্যানিম্যান, অনেকগুলো অ্যাফোরিজম বলতে পারি, অনেক ডিটেল বলা যায়, কিন্তু দরকার নেই, শুধু এইটুকু শুনে নিন। হ্যানিম্যান সিদ্ধান্ত নিলেন যে আমরা স্লো পয়জনিং, এইভাবে কিন্তু আর্সেনিক অ্যামালগামের লক্ষণগুলো আমরা বের করেছি, ল্যাকেসিসের মতো বিষের লক্ষণগুলো বের করেছি, অ্যাকোনাইটের মতো বিষের লক্ষণগুলো বের করেছি, কনিয়ামের মতো বিষের লক্ষণগুলো বের করেছি, যেগুলো স্থূল মাত্রা দিয়ে আপনি মারা যেতে পারেন, অন্যকে হত্যা করতে পারেন, একদম মানে গাছের রসটা দিয়ে বা সেই মূল দ্রব্যটা দিয়ে আপনি একদম সাংঘাতিক বিষক্রিয়া করে টক্সিকোলজিক্যাল এফেক্ট তৈরি করে মেরে ফেলতে পারেন, নিজে আত্মহত্যা করেন। তো এবার কিন্তু হ্যানিম্যান কি বললেন যে এভাবে একটা ওষুধের সম্পূর্ণ লক্ষণ পাওয়া যায় না, আমরা স্লো পয়জনিং করি। দ্যাটস ওকে। কেন? কারণ হচ্ছে, সেটাও বলে দিলেন তিনি অর্গাননে, যে
প্রকৃতিতে যে প্রাকৃতিক রোগ, যে ন্যাচারাল যে রোগগুলো হয়, যেগুলোর ব্যাপারে আমি বললাম একটু আগে যে সেগুলো সবগুলোকে হোমিওপ্যাথি আরোগ্য করতে পারে, এই ঘটনাটা আসলে সেই স্লো পয়জনিং এর ঘটনা ঘটে। খুব আমাদের ক্রনিক ডিজিজ, আমাদের যে সত্যিকারের রোগগুলো যেগুলো ভিতর থেকে হচ্ছে, সেগুলো খুব ধীরে 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 শুরু হয় এবং প্রথমে একজন ব্যক্তি বুঝতেই পারে না যে তার রোগের প্রক্রিয়া শুরু হয়েছে। অলক্ষিতে আননোটিসিবলি শুরু হয়, ক্রমান্বয়ে সেই রোগের শক্তি বাড়তে থাকে, সে আমাকে গ্রাস করে, বহু সংখ্যক লক্ষণ প্রকাশ করে। যেভাবে আপনি যদি এই চায়নাই হোক কিংবা আর্সেনিকের উদাহরণ দিচ্ছি, কারণ দুনিয়াতে বহু মানুষকে আর্সেনিক পয়জনিং করা হয়েছে। সেখানে কি হয়, আর্সেনিক দেওয়ার পর ওই ব্যক্তি কিন্তু টের পায় না, ক্রমান্বয়ে ধীরে 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 তার বিভিন্ন অর্গানে প্রবলেম হতে থাকে, তার বিভিন্ন সিমটম আসতে থাকে, তার বিভিন্ন রকমের লক্ষণ উদ্ভূত হতে থাকে, রোগী দুর্বল হতে থাকে, মানে বিষক্রিয়াতে যা হয় একটা সময় সে মারা যায়। এটা হচ্ছে স্লো পয়জনিং এর ক্ষেত্রে হ্যানিম্যান এই সিদ্ধান্ত নিলেন, কারণ প্রকৃতিতে ঠিক এইভাবে রোগ আমাদেরকে স্লো পয়জনিং এর আকারে আক্রান্ত করে, আমাদেরকে অবশেষে হত্যাই করে। রোগ একটা স্লো পয়জনিং এর মতো। এটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল ডিজিজের ক্ষেত্র, এটা ইনজুরি নয়। ওকে, ইনজুরির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণই আলাদা, বিবেচনা পদ্ধতি সম্পূর্ণই আলাদা। কেন এটা কেন? যেহেতু প্রাকৃতিক রোগ, হোমিওপ্যাথিক ওষুধ দুটোই স্লো পয়জনিং এর মতো কাজ করে, সেখানে হুট করে ড্রাস্টিক্যাল কোনো চেঞ্জ, হ্যাঁ কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো ভেতর থেকে হয়, যেমন অ্যাকিউট রোগ, হঠাৎ করে সর্দি লেগেছে, হঠাৎ করে আপনার বুকে কফ জমেছে, হঠাৎ করে একটা প্রবলেম স্টার্ট করেছে, করতে পারে। সেখানে ভাইটাল ফোর্সের একটা ব্যালেন্স থাকে, শরীরের একটা নিয়ন্ত্রণ থাকে, যে কারণে সে লক্ষণ প্রকাশ করে। সাপোজ টোমেন পয়জনিং হলো, যা ওই যে নষ্ট হয়ে যাওয়া গোশত, বাসি খাবার খেয়ে অনেক সময় আমাদের পেটে একটা বিষক্রিয়া হয়, বেশ তীব্রভাবে দেখা দেয়। বাচ্চা একদম ঘর করে বমি করছে, পেটের অবস্থা খুব খারাপ, একই সাথে ডায়রিয়া শুরু হয়েছে, অনেক কিছু হয়। কিন্তু দেখবেন টোমেন পয়জনিং এর ক্ষেত্রটাতেও এমন সিচুয়েশন আসতে পারে যেখানে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার সময়ই পাবেন না। এই কয়েকদিন আগে একটা কেসের কথা শুনলাম আমি, যেখানে মাত্র মানে শুধু আখের রস খেয়ে বাসায় এসেছেন, তারপর শুধু বলেছে সে আমার পেটে একটু ঝামেলা, কেমন যেন অস্বস্তি লাগছে, এটা বলা শেষ, তার বাথরুমে দৌড় শুরু, এবং বাথরুম থেকে সে আর বেরোতে পারেনি, সেখানে অজ্ঞান হয়ে পড়েছে। ওই পর 2-3 বার ডেফিকেশন করার পর, পায়খানা করার পর ওখানেই অজ্ঞান। ওখান থেকে হসপিটালে নিয়েছে, ডাক্তার দেখার সাথে সাথে স্যালাইন, মানে এখানে হোমিওপ্যাথিক চিন্তা করার মতো অবকাশই আপনার নেই। সেখানে দেখার সাথে সাথে স্যালাইন, তারপরেও সে কোমাটোস কন্ডিশনে চলে গিয়েছে। এরকম অবস্থা অলরেডি ন্যাচারাল ডিজিজেও কখনো কখনো হয়ে যায়। ওকে, সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট ছাড়া ওই রোগীকে বাঁচানোর চিন্তা একদম বাদ দিয়ে দিতে। পয়জনিং ব্যাপারটা এরকম, এখানে কিছু ফরেন বডিজ ক্রিয়েট করে, শরীরে খুব দ্রুত কিছু ড্রাস্টিক্যাল চেঞ্জ এনে ফেলায়, এত পরিবর্তন এনে ফেলায় যে শরীর আর ব্যালেন্স রাখতে পারে না। আপনি সেখানে, এখন আমি আসছি রাসেল ভাইপারের ব্যাপারটা, যারা বললেন যে শক্তিকৃত ওষুধ নাজা 200 পোটেন্সি আপনি 4-5 ফোঁটা করে দিয়ে ভালো করবেন। অ্যাকচুয়ালি রাসেল ভাইপারের আমাদের ফাটাল ডোজ, রাসেল ভাইপারের বিষটিতে হেমোটক্সিক বিষ, এটার ফাটাল ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম। 15 মিলিগ্রাম পর্যন্ত যদি আমাদের শরীরে এই বিষটি ঢোকে, আমাদের মধ্যে এমন পরিবর্তন করবে, আমাদের দুটো জায়গায় এর মূল এফেক্ট, একটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রে, নার্ভাস সিস্টেমে, আর একটা হচ্ছে আমাদের কিডনিতে, নেফ্রোটক্সিন, নিউরোটক্সিন, এইভাবে কাজ করে রাসেল ভাইপারের মূল। এবং তার সাথে খুব হালকা, যেহেতু ভাস্কুলার সিস্টেমের সম্পর্ক রয়েছে, এই কারণে হার্ট কিছুটা এফেক্টেড হয়, যদিও খুব বেশি নয়। মূলত এই দুটো জায়গাতে এফেক্ট করে। এবার সেটা এত দ্রুত করে, এবং আমাদের শরীরে যেহেতু একটা ফিজিওলজিক্যাল ডোজ, এত দ্রুত, মাত্র 15 মিলিগ্রাম যদি ঢোকে, তাহলে এত দ্রুত আমাদের পরিবর্তনটা করে।
যে সেখানে অ্যাকচুয়ালি ওটা একটা ইনজুরি। যেমন আপনার বাসায় কেউ ফিনাইল খেলো, সিম্পলি ফিনাইল, বিষও নয়, পেট ভরে বেশ কয়েক লোক যদি ফিনাইল খায়, সেটাকে যেমনি যেমন আপনি হোমিওপ্যাথিক ওষুধের চিন্তা করতে পারেন না 15 মিলিগ্রাম রাসেল ভাইপারের বিষ ঢোকার পরে, সেরকম হোমিওপ্যাথিক ওষুধের কথা চিন্তা করা যায় না। কারণ এটা একটা ইনজুরি এবং পরিবর্তনটা এত দ্রুত করবে, সেখানে হোমিওপ্যাথিক স্লো পয়জনিং এবং ঠিক একই পদ্ধতিতে কাজ করা আমাদের ওষুধের কর্মপ্রক্রিয়া তার সাথে ম্যাচ করবে না। আমাদের জীবনী শক্তি সেখানে কনফর্মিটি আনতে পারে না, সেখানে একটা সমন্বয় আনতে পারে না যে এই ওষুধটা আমাদের জীবনী শক্তি যেভাবে কাজ করে স্লো পয়জনিং এর বিরুদ্ধে, সেভাবে এই বিষের বিরুদ্ধে কাজ করতে পারে না। রাসেল ভাইপারের একবারের বাইটে থাকে, একবারের কামড়ে সে 63 মিলিগ্রাম পর্যন্ত বিষ আমাদের শরীরে ঢোকাতে পারে। অর্ধেক ধরুন, 30 ধরুন, সেটাও আমাদের সহ্য ক্ষমতার চাইতে ডবল। তবে এটা বলছি বলে আপনারা আবার ভয় পাবেন না, কারণ হচ্ছে রাসেল ভাইপার অ্যাকচুয়ালি যেভাবে এখানে সব রটনা রটেছে, যতটুকু আমি বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে এরকম নয়। রাসেল ভাইপার চন্দ্রগোড়া সাপ, উলুগোড়াও বলা হয়, অনেক আগে থেকে আমাদের দেশে আছে এবং এগুলো সিলেট বা এই অঞ্চলগুলোতে একটু বেশি থাকে। বিশেষ করে এর প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর, ফলাফলস্বরূপ ওই ক্ষেত আর জঙ্গল ঝোপগুলোর মধ্যে সে বেশি থাকে। এবং এই বন্যার সময়টাতে যা হয়, প্রতি বছরই হয়, আপনারা জানেন, আমরা দেখেছি, কত ছবি দেখেছি যে বন্যার সময় সাপ টাপ ব্যাং ট্যাং সব এক জায়গায় দিয়ে আশ্রয় নেয়। তো এবারের বন্যায় কিছু পানিতে এই কিছু সাপ চলে এসেছে, বেশ কিছু সাপ, এবং এর যেহেতু বংশবৃদ্ধির হার বেশি, আমরা সজাগাতে এর একটা প্রাদুর্ভাব দেখতে পেয়েছি। আমার ধারণা এই সিজনটা চলে গেলে এর প্রাদুর্ভাব আর এত বেশি থাকবে না। তো এখন তো ফেসবুকের যুগ, খুব সহজেই ব্যাপারটা ছড়িয়ে যায়। আগেও হয়তো এরকমই হয়েছে, কিন্তু এবার একটু কনসেন্ট্রেশন বেশি করছে। এবার হয়তো আমার পার্সোনাল ধারণা, এটা পার্সোনাল অপিনিয়ন। এবং এই সাপের আসলে অনেকের ধারণা ওই দোতলায় উঠবে, বেয়ে এসে কামড় দেবে। না, এই দুনিয়ার অলস সাপ এক জায়গায় ঝোপে বসে থাকে, ইঁদুর গেলে গিয়ে আক্রমণ করে। হ্যাঁ, এর একটা আক্রমণাত্মক টেন্ডেন্সি আছে যদি সে মনে করে সে বা তার বাচ্চা ঝুঁকির মুখে পড়েছে। অর্থাৎ যদি মনে করে যে আপনি তার ক্ষতি করতে যাচ্ছেন, তাহলে সে আক্রমণ করবে। এই একটা বৈশিষ্ট্য অন্য সাপ থেকে আলাদা আছে, যে অন্য সাপ শুরুতেই পালায়, আবার শুরুতে পালায় না, আগে দেখে কি করবে, এইটুকু পার্থক্য, আর কিছু। তো এবার এই সাপের যে পরিমাণ বিষ আছে এবং যে পরিমাণ আমাদের শরীরে বিষক্রিয়া করতে পারে, যে দ্রুততায় বিষক্রিয়া করতে পারে, সেখানে আমাদের জীবনী শক্তি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এই পার্টিকুলার ইনজুরির ক্ষেত্রে, কথাটা মনে রাখবেন, এটা একটা ইনজুরি, সেই ইনজুরির ক্ষেত্রে ম্যাচ করতে পারে না। আরেকটা উদাহরণ দিয়ে বলছি আমি আপনাদের। সাপোজ আপনি একটা গাছের থেকে লাফ দিবেন, আপনার হাতটা ভেঙে যাবে। আমরা জানি আমাদের হাতের হাড়ের জন্য খুব ভালো ওষুধ রয়েছে। ইভেন যার হাত ভেঙে যায়, তার হাতটাকে ঠিক করার জন্য ওই হাতটা যেন দ্রুত লাগে, ভালো মতো লাগে, ব্যথা বেদনা যেন নিরসন হয়, সেখানে যেন কোনো ইনফ্লামেশন না হয়, কোনো ধরনের কমপ্লেক্সিটি না হয়, তার জন্য আমাদের ওষুধ রয়েছে। ওকে, ফাইন। আপনি গাছে উঠলেন, আপনি এক দিক দিয়ে গাছ থেকে লাফ দিলেন, আরেক দিক দিয়ে মুখে ওষুধটা দিলেন এবং মাটিতে পড়লেন। আপনি ডবল করে খেলেন ডোজ, 3 ডবল খেলেন, 1 ড্রাম খেলেন, কিন্তু গাছ থেকে মাটিতে পড়লেন, হাতটা ফেললেন, হাতটা, এবার আপনি বলুন হাতটা ভাঙবে কি ভাঙবে না? আপনি তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন, যে ওষুধে এই হাড় ভাঙার ব্যথা দূর করে, যে ওষুধে এই হাড়টাকে মজবুত করে, জোড়া লাগায়, কমপ্লেক্সিটি দূর করে, হাজার হাজার কাজ, কোনোদিন সেখানে কোনো ক্যান্সার আসতে দেবে না, সেখানে ওই লেংদি করবে না প্রসেসটাকে। এই পুরো ব্যাপারটি যেখানে হচ্ছে, যে ওষুধেই হয়, সেটাই তো আপনি খেয়েছেন, কিন্তু তারপরেও কেন তাহলে হাতটা ভাঙলো? কারণ যে দ্রুততায় এই ইনজুরিটা আপনার উপরে ইফেক্ট করবে, হোমিওপ্যাথিক ওষুধ তার সাথে সমন্বিত হতে পারবে না। ফলাফলস্বরূপ আমরা জানি যে এই কাজ করে লাভ নেই। নয়তো যারা গাছে উঠে কাজ করে, গাছ পরিষ্কার করে, কিংবা যারা মধু, এই একটা উদাহরণ,
আপনি যতই আমাদের, আমি যে কয়েকদিন আগে আমার একটা রোগীকে ওষুধ দিলাম যে ভিমরুলের কামড়ের কারণে বেশ তার সিমটমস, কিছু অ্যালার্জিক সিমটম সহ ব্যথা এবং বেশ কিছু প্রবলেম, ক্রনিক প্রবলেম তার দেখা দিয়েছিল। হয়তো আজকে লাইভেও সে থাকতে পারে। যাই হোক, এই রোগীকে আমি যে ওষুধটা দিয়েছি তা হচ্ছে এপিস ম্যালেফিকা। সেটা তৈরি করাও হয় সাপের মৌমাছির ভিমরুল থেকে তৈরি করা হয় এবং তার বিষ। এবার কেউ যদি মোয়াল যারা আছে, চাক কাটতে যাবেন, তারা যদি এবার কোনো প্রিকিউশন দিলেন না, একদম এই পিস শুরুতে খেতে গেলেন, তারপর গিয়ে যতগুলো ভিমরুল আছে সবগুলো তাকে কামড়ালো, আপনার কি মনে হয় সে নিষ্কৃতি পাবে? এই কমপ্লেক্সিটি থেকে মৃত্যু হয় মারা যাবে অথবা মৃত্যুর দরজা দেখে আসবে। এই হোমিওপ্যাথিক ওষুধ সেখানে এই পার্টিকুলার ইনজুরির ক্ষেত্রে এই টাইমিং, যে দ্রুততায় এই বিষক্রিয়া শরীরে হবে, সেখানে হোমিওপ্যাথি সেই দ্রুততায় ব্যাপারটাকে নিরসন করতে পারবে না। সেটা কারণ আমি আগে বলেছি, প্রাকৃতিক রোগগুলো হয় স্লো পয়জনিং। হ্যাঁ, এটা পারবে কি যদি কারো 15 মিলিগ্রামের নিচে হয়, 10 বা 7, যে মারা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণ লক্ষণের উদ্ভব হয়তো করছে, হয়তো তীব্র লক্ষণও রয়েছে, হয়তো তার কিডনিও আক্রান্ত হয়েছে, কিন্তু খুব দ্রুত মারা যাচ্ছে না। এত দ্রুততায় জীবনী শক্তি কোপ আপ করার একটু সময় পেয়েছে, কিংবা অল্প কিছু ভিমরুলে কামড় দিয়েছে। মানে সহজ কথা হচ্ছে, যেখানে জীবনী শক্তি একটু কোপ আপ করা, যেখানে দুর্দান্ত দ্রুত গতিতে আমাদের ভাইটাল অর্গানগুলো ফেলিউর হয়ে যাচ্ছে না, সেখানে হোমিওপ্যাথি তার সেই লক্ষণ, সেই প্রবলেমগুলোকে নিরসন মাস্ট করতে পারবে। ইনজুরির ক্ষেত্রে হোমিওপ্যাথি যে পরিমাণ ইফেক্টিভলি কাজ করতে পারে, যে পরিমাণ ইফেক্টিভ ফলাফল আনতে পারে এবং যে এক্সটেন্টে আনতে পারে, যে পরিমাণ বেনিফিট দিতে পারে, অন্য কোনো চিকিৎসা পদ্ধতি এর ধারে কাছেও আসতে পারে না, যে কোনো ইনজুরির ক্ষেত্রে। আমার খুব পার্সোনাল ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, এবং শত আমি একটা সময় একটি স্পোর্টস ক্লাবের চিকিৎসক ছিলাম এবং সেখানে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতাম। তো কাজেই আমার শত রোগীকে আমার ট্রিটমেন্ট, মানে শতবার কিছু আমার এই ইনজুরির চিকিৎসা আমার দেখা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার রয়েছে। কাজেই আমি জানি যে এর ইনজুরির ক্ষেত্রটাতে সে কিভাবে আমাদের ভাইটাল ফোর্স কোপ আপ করবে, কিভাবে ভাইটাল ফোর্স এখানে অ্যাকশন করবে। তো কাজেই যারা এই ধরনের বিবৃতি ছড়াচ্ছেন, রাসেল ভাইপারের বিষক্রিয়াতে আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সারিয়ে ফেলবেন, সাবধান। অজ্ঞতা প্রসূত আপনার সেই মন্তব্যের জন্য হোমিওপ্যাথি যেন ক্ষতিগ্রস্ত না হয়। যা বলবেন জেনে বুঝে তারপর করবেন। এবং আমি জনগণকে বলছি, সাধারণ মানুষকে বলছি, হোমিওপ্যাথি আপনি অবশ্যই অ্যান্টিভেনম নেবেন এবং যত ধরনের প্রিকশন আছে অবলম্বন করবেন, এবং তারপরে আপনার যে এরপরে হয়তো সেই অ্যান্টিভেনমের সাইড এফেক্ট থাকবে, আপনার হয়তো প্রবলেমটা সেই ইনজুরির থেকে, সেই সাপের কামড়ের থেকে আপনার শরীরে বেশ কিছু কমপ্লেক্সিটি তৈরি হবে যা অ্যান্টিভেনম পুরোপুরি নিরসন করতে পারবে না। এটা খুবই সম্ভব। সেখানে হোমিওপ্যাথি আপনাকে অমৃতের ফল দেখাবে, সেই সমস্ত প্রবলেম দূর করবে। কিন্তু পার্টিকুলার যখন আপনি স্নেক বাইটিং এর আক্রান্ত হবেন, যখন আপনার শরীরে এত পরিমাণ বিষ ঢুকে গিয়েছে, সেটাকে অবশ্যই বের করার চিন্তা করতে হবে। সেখানে প্রপার আপনার পা বা ধার যেখানে কামড় দিয়েছে সেই অঞ্চলগুলোকে নিরাপদ করা, বেঁধে ফেলা, হসপিটালাইজেশন, অ্যান্টিভেনম ইনজেকশন, যা লাগে সেটা করতে হবে সেই মুহূর্তটাতে। নয়তো যে পরিমাণ বিষ আপনার ভিতরে ঢুকবে, সেটাকে হোমিওপ্যাথিক ওষুধ সেই সময়ের মধ্যে এই ইনজুরিটাকে নিরসন করতে পারবে না। কেন পারবে না তার উদাহরণ, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ আমি কিছুক্ষণ আগে বলেছি। তো আশা করি আপনাদের কাছে এরপরে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি আগে একটু করুন, আমি একটু দেখব। আর না থাকলে এবার আমি আপনাদের প্রশ্ন নিতে ঢুকবো, আপনাদের কমেন্টসগুলোতে চলে যাব। কিন্তু যদি আমি এতক্ষণ যে আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন যদি আপনার থাকে, এটা হচ্ছে প্রথম পেজ কোশ্চেনের, তারপরে আমি অন্য কোশ্চেনগুলোতে যাব। যদি আপনার এই প্রসঙ্গে কোনো কোশ্চেন থাকে, বোঝার থাকে,
আমি এই যে আপনাদের কমেন্ট সেকশনের একদম লাস্টে এসে আছি, আপনাদের কোশ্চেনটা শুনবো, এই প্রসঙ্গে আলোচনা সমাপ্ত করে তারপর আমি পরবর্তী আলোচনা প্রবেশ করবো। মানে আমাদের অনুষ্ঠানের সব সময় যা করি, কমেন্টসগুলোর উত্তর দিই, সেগুলোতে আমি প্রবেশ করি। অনুগ্রহ করে আপনাদের এ সংক্রান্ত যদি কোনো অস্পষ্টতা থাকে, কোনো ডাউট থাকে, আপনার যদি মতভেদ থাকে, জিজ্ঞাসা থাকে, আপনি অনুসন্ধান করতে চান বা এই ব্যাপারে বা এর সাথে এর সিমিলার ব্যাপারে, তাহলে আগে আপনার সেই কথাটা আমি শুনে নেব। আমি একটা 2 মিনিট একটু অপেক্ষা করছি। 2 মিনিট 32-এ আমি আবার, আমার এখানে 9:30 বাজে, আমি 9:32-এ আবার আমি আপনাদের প্রশ্নে চলে যাবো। আমি প্রশ্ন দেখছি। শুরু থেকে আমি একজন অনেকগুলো কমেন্টস করেছেন, একই ব্যক্তি, এতগুলো করার হয়তো দরকার ছিল না। আমি তো একটা এখান থেকে সবগুলো না একটা দেখবো। একই কমেন্টস অনেকবার এসেছে, এখনো মনে হয় সেই কমেন্টসটাই করে যাচ্ছেন। আপনার একই কমেন্টস এত করার দরকার নেই ভাই। আমি দেখবো ইনশাল্লাহ, আপনার কমেন্টসের উত্তর আমি দেবো। আপনার এই কমেন্টসগুলো করার কারণে যে প্রবলেমটা হলো, তা হলো আপনার আগে যারা কমেন্টস করেছিলেন তাদের প্রত্যেকের কমেন্টস মানে আমার আর দেখার উপায় রইল না। সেই ব্যক্তিদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত ছিল। অনুগ্রহ করে যারা একটু আগে আপনারা কমেন্টস করেছেন, আমার এখানে তো সবগুলো আসবে না স্বাভাবিকভাবেই, অনুগ্রহ করে একটু কপি করে আবার একটু পেস্ট করুন। এই একটা মোহাম্মদ হৃদয়ের কমেন্টসের কারণে সে একা অনেকগুলো একই কমেন্টস কপি পেস্ট করে করার কারণে আপনাদের কমেন্টসগুলো যারা আগে করেছিলেন সেগুলো আসলে আমার এখানে যে কয়টা কমেন্টস দেখায় তার বাইরে চলে গিয়েছে। অনুগ্রহ করে আপনাদের সেই আগেকার কমেন্টসগুলো একটু বলুন। এখানে 2-1 আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, দেখেছিলাম, আপনাদেরকেও ধন্যবাদ। খালেদা আফরোজকে লিখতে গেলাম একটু আগে, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান থেকে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, আমি এই পর্যন্ত আপনার কমেন্টসটার উত্তর, হ্যাঁ, মোহাম্মদ হৃদয় আপনারটা দিতে থাকি। ইন দ্য মিন টাইম তিনি অন্য যারা আছেন তারা একটু অনুগ্রহ করে আরেকটা বার একটু কমেন্টস করেন আপনারা যারা আগে করেছিলেন। গাইনোকোমাস্টিয়া হোমিওপ্যাথিতে 100% সমাধান হয়। এটা একটা গ্ল্যান্ডুলার ডিজিজ, মানে আপনার এই ব্রেস্টের গ্ল্যান্ড ফুলে যায়। গ্ল্যান্ড ফুলে যাওয়ার ব্যাপারটা হোমিওপ্যাথিতে, এই গ্ল্যান্ডের ওষুধ এতটাই ইফেক্টিভ, চিন্তার বাইরে। তো কাজেই গাইনোকোমাস্টিয়া হোমিওপ্যাথিতে 100% সমাধান হয়, একদম পুরোপুরি ভালো হয় এবং সবারই ভালো হয়। কথা হচ্ছে রোগটা নয়, কথা হচ্ছে প্রপার ট্রিটমেন্টটা আপনি পেলেন কিনা, প্রপার চিকিৎসকের কাছে গেলেন কিনা। বেশিরভাগ সময় আমার বেশ কিছু রোগী এসে কমপ্লেন করেছে, তারা গিয়েছে চিকিৎসকের কাছে, গাইনোকোমাস্টিয়া ভালো হয়নি, কেউ ইভেন এমন মন্তব্য করেছে যে এটা ভালো হয় না, এই সেই থাকলো। তো আসলে ব্যাপারটা কি হয়, হোমিওপ্যাথির প্রপার যে পদ্ধতি, উপযুক্ত যে চিকিৎসা পদ্ধতি, সেটা হচ্ছে, দেখেন অনেকে এটাকে একদম হালকা ভাবে দেখে, ও একটা জিনিস বলেছে আমি ওষুধ দিচ্ছি বই দেখে বা একটা কিছু দেখে। কিন্তু সত্যিকারে যদি আমরা বিবেচনা করি, হোমিওপ্যাথিতে যেভাবে মানুষের রোগকে বিবেচনা করা হয়, আপনার স্কিন শরীরের সবচেয়ে বাইরের পোর্শন, সুপারফিশিয়াল পোর্শন, কাজেই তার চাইতে যদি ভিতরে কোনো কিছু হয় তা অবশ্যই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার স্কিনের নিচে আপনার মাসলসে কোনো রোগ হলে তা স্কিন ডিজিজের চাইতে একটু শক্ত রোগ বলে বিবেচনা করা হয়। হাড়ে হলো আরেকটু শক্ত রোগ, কিংবা তার চাইতেও অভ্যন্তরস্থ কোনো অর্গানে হলো, সাপোজ আপনার পাকস্থলী বা গল ব্লাডার
বা লিভার বা লাং মানে ফুসফুস এগুলোতে হতে পারে। তো এই এই যখন যত বেশি ইন্টারনাল অর্গান, ইন্টারনাল মানে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, ভিতরের জায়গাগুলোতে রোগে আক্রমণ আমরা দেখব, আমরা বুঝবো যে সেটা তুলনামূলক একটু বেশি গভীর, বেশি শক্ত। ভয়ানক তা বলবো না, আপনার জীবনের জন্য ঝুঁকি সবগুলো তা নয়, যেমন গাইনোকোমাচিয়া জীবনের জন্য ঝুঁকিজনক তা নয়, কিন্তু এটা আমাদের যে গ্ল্যান্ডুলার সিস্টেম রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অঙ্গগুলোর মধ্যে বেশ উচ্চ স্তরের বলে বিবেচনা করা হয়, সেই গ্ল্যান্ডুলার সিস্টেম এফেক্টেড। সহজ কথা, ফলাফলস্বরূপ এটাকে যদি কেউ একদম সর্দি কাশির মতো হালকা একটু ফুলেছে ওষুধ দিলাম ভালো হলো এভাবে বিবেচনা করে, ভুল হয়। সেখানে যা করতে হয় প্রপার হোমিওপ্যাথিক পদ্ধতি অনুযায়ী আপনার আগে কেস রেকর্ডটা করতে হয়, একদম ডিটেইল হিস্টোরিটা নিতে হয়, আপনার বিভিন্ন ধরনের উইকনেস, প্রবণতা, আমাদের ভাষায় সাসেপ্টেবিলিটি, ভালনারেবিলিটি, ক্যারেক্টারিস্টিক্স এবং অন্য আর কি অ্যাফেকশন আছে তার একটা সামগ্রিক চিত্রের ভিত্তিতে সম্পূর্ণ মানুষটার জন্য প্রেসক্রিপশন করতে হয়। হোমিওপ্যাথিতে যেটাকে বলা হয় আমরা রোগীর জন্য প্রেসক্রিপশন করি, শুধু গাইনোকোমাচিয়ার জন্য নয়। এই কাজটি করতে হয়, আর এই কাজটি করা হলে যে গাইনোকোমাচিয়া ভালো হওয়াটা হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে সম্ভব। ওই যে বললেন কত ভাগ, 100% পুরোপুরি এবং সবার। আশা করি আপনার প্রশ্নটি সুস্পষ্ট জবাব পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখানে আরো কিছু প্রশ্ন ছিল, তার একটা হচ্ছে মুমিন সৃষ্টি করেছিলেন ভাত অল্প খাওয়ার পর বুকে ব্যথা আর একটা দানা খাইতে পারে না, কিছুক্ষণ এমন থাকে মনে হয় বমি আসবে। স্যার এটা একজন মেয়ে মানুষের হয়তো এটা দেখা দিয়েছিল, ওকে ফাইন। স্যার এটা কি ধরনের সমস্যা, এর সমাধান? দেখুন, ভালো মতো ইনভেস্টিগেশন না করে তো বলা যায় না, কারণ যেহেতু বুকে ব্যথা রয়েছে অনেক কিছুই হতে পারে। একটা হচ্ছে হায়াটাস হার্নিয়া হতে পারে, রিফ্লাক্স গ্যাস্ট্রিক ডিজিজ আর কি, যেখানে আসলে তার এমনভাবে গ্যাস থাকতেছে যে খাবার খেতে গেলে ইসোফেগাসে ব্যথা লাগতেছে। হতে পারে তার ইসোফেগাসে সত্যিই কোনো রকমের ইনফেকশন রয়েছে, হতে পারে তার কোনো ধরনের ইরোশন রয়েছে বা আলসারেশনের প্রবণতা রয়েছে, যেখানে অল্প কিছু খাওয়ার পরে এত বেশি গ্যাস প্রডিউস হয় যে খেতে পারেন না। কিংবা মানে আসলে পসিবিলিটি অনেকগুলো, শুধু এইটুকু দিয়ে তো বোঝা যাবে না। আমরা যেভাবে কেস রেকর্ড করি অথবা পরীক্ষার যে কাগজপত্রগুলো থাকে সেগুলো দিয়ে এই রোগটাকে আইডেন্টিফাই করা সম্ভব, এবং অবশ্যই হোমিওপ্যাথিতে এর পুরো আরোগ্যকারী চিকিৎসা রয়েছে। যতগুলো কথা আমি বলেছি তার যে কোনোটা হলেও পেশেন্টের সম্পূর্ণ আরোগ্যের পসিবিলিটি রয়েছে, মেয়ে মানুষই হোক আর ছেলে মানুষ, দ্যাটস নট প্রবলেম। তো আশা করি আপনার প্রশ্নটার উত্তর মনে সৃষ্টি পেয়েছেন। যদি কোনো অংশ অপরিচ্ছন্ন থাকে বা না পারেন তাহলে কমেন্টস করেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর একটি কোশ্চেন করার জন্য। হাবিবুর রহমান রনি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে আলোচনা করেন। ওকে ফাইন। আসলে আজকে কিন্তু আমাদের এই যে রোগীর জিজ্ঞাসা ক্লাসটা মানে লাইভটা, এটা কিন্তু রোগীদের জন্য, এখানে একাডেমিক আলোচনা হবে না বেসিক্যালি। কথাটা বুঝছেন কিনা? যে এখানে আমার তো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আমি স্টাডি মানে আমি অনেক লাইভও করি, যেখানে আমি একাডেমিক আলোচনা করি, কিন্তু এই রোগীর জিজ্ঞাসাটি আসলে একাডেমিক আলোচনার জন্য নয়। কাজেই রোগ নিয়ে আমি আলোচনা করব না। তবে দুটো কথা বলছি। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে একজন ব্যক্তি নিজেকে, এর একটা ঘটনা রয়েছে, লম্বা ঘটনা, সেটা তো নার্সিসিজম নামের একটা শব্দ রয়েছে, যেখানে আসলে একজন ব্যক্তি তার নিজেকে খুবই ভালোবাসে, নিজেকে খুবই, আমরা রেপার্টরিতে ডেলুশন অফ গ্র্যান্ডিওর যেটাকে বলি, নিজেকে খুব প্রায়োরাইজ করে, সাংঘাতিক ইগোইজম যার রয়েছে, এইরকম একটা পার্সোনালিটি যে নিজেকে সাংঘাতিক প্রায়োরাইজ করে, নিজেকে প্রচণ্ড ভালোবাসে। এবং অবশ্যই এটা একটা মেন্টাল ইমব্যালেন্স, যা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট রয়েছে। এখানে রোগীদের কোশ্চেনগুলো আজকে একাডেমিক আলোচনায় খুব বেশি গভীরে এই অনুষ্ঠানটিতে যাওয়া পসিবল। ধন্যবাদ হাবিবুর রহমান রনি আমাদের সাথে থাকার জন্য।
হৃদয় বলছেন ধন্যবাদ উত্তর পেয়েছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অ্যাকিউট ইউরিন ইনফেকশন খালেদা আফরোজ ধন্যবাদ। আপনি আপনার এর আগেও কমেন্টস করেছিলেন, দেখেছিলাম কিন্তু পরে আমরা রাখতে পারি। অ্যাকিউট ইউরিন ইনফেকশন আরোগ্য হবার পরে আবার ফিরে আসবে কি কি সাবধানতা অবলম্বন করলে আর ফিরে আসবে না, অনুগ্রহ করে পরীক্ষা আলোচনা করবেন। দ্যাটস ওকে, ফাইন। অ্যাকিউট ইউরিন ইনফেকশন অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ইউরিন ইনফেকশনগুলো একদম অ্যাকিউট হয় না। এটা আসলে যা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে পেশেন্ট ক্রনিক্যালি আক্রান্ত হয়েছে, তার একটা সিমটমস হচ্ছে ইউরিন ইনফেকশন, যা কখনো বৃদ্ধি পেয়েছে যখন খুব পাস সেল এপিথেলিয়াল সেল যাচ্ছে, মানে পেশেন্টের খুব কষ্ট হচ্ছে, তখন তার কাছে মানে তখন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তারা তখন ওই এক ইতিহাস শুনে যে একবার হয়েছে, তখন লেখে যে অ্যাকিউট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, একবার হয়েছে দুইবার হয়েছে শুনলে লেখে। কিন্তু যখন বারবার রিকারেন্ট ইউটিআই ইতিহাস পায় তখন তারা সেটাকে সাব অ্যাকিউট বা ক্রনিক লেখে। সেটা তাদের লেখার ধরন। সত্যিকার অর্থে যা হয় তা হচ্ছে রোগী আক্রান্ত হয়েছে, শরীর তা ওভারকাম করতে পারেনি, তারপর তার একটা তীব্র অবস্থা দেখা দিয়েছে। এটাকে সেই তীব্র অবস্থা থেকে বলা হয় অ্যাকিউট ইউরিন ইনফেকশন। হোমিওপ্যাথিতে আমরা সত্যিকার অর্থে বলতে হবে অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ইউরিনারি ইনফেকশন, যদি আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে বলতে চাই। তো ব্যাপারটি হচ্ছে এরকম, এই কারণে, শুধু এই কারণেই যে একটা কথা কিন্তু সর্বমহলে পরিচিত যে মেয়েদের ইউরিন ইনফেকশন থেকে যায়, শরীরে যায় না। আসলে ব্যাপারটা হচ্ছে মূল রোগটা তো থেকেই গিয়েছে। আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে সেই তীব্র অবস্থান নিরসন করেছেন, কিন্তু মূল রোগটি তো থেকে গিয়েছে। ব্যাপারটা পরিষ্কার। এটার থেকে আপনি বলেছেন যে ফিরে আসবে কি, অ্যাকচুয়ালি সত্যিকারে মানে অ্যাকিউট ইউরিন, যদি একদমই অ্যাকিউট ইউরিন ইনফেকশন বলে কিছু হতো তাহলে সেরে যাওয়ার পর আসতো না। কিন্তু আসলে তো আমি যেটা বললাম যে এটা ক্রনিক অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ইউটিআই। তো ফলাফল স্বরূপ যা হয় যে যখন একটা প্রতিকূল পরিবেশ হয়, রোদ্রে বেশি এক্সপোজ করা হয়, খাবার দাবারের কোনো এদিক সেদিক হয়, পানির ঘাটতি পড়ে, বা অনেক সময় সেক্সুয়াল ইন্টারকোর্সের বিভিন্ন সিচুয়েশনের পরে দেখা যায় যে তাদের সেই ইউরিনারি ইনফেকশনগুলো বারবার দেখা দিতে থাকে। যদি এখন ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট তো অ্যালোপ্যাথিতে খুবই লিমিটেড, মানে কিউরেবল ট্রিটমেন্ট অফ ক্রনিক ডিজিজ, যেখানে হোমিওপ্যাথিতে খুব ভালো মতোই রয়েছে। এবং হোমিওপ্যাথিতে যদি সম্পূর্ণরূপে কেউ আরোগ্য হয় তাহলে তারা কোনোদিনও ফেরত আসবে না। কোনোদিন ফেরত আসবে না বলতে লজিক্যালি আর ফেরত আসার কথা নয়, কিন্তু তারপর দীর্ঘদিন হোমিওপ্যাথিক চিকিৎসা করছে না, নতুন করে আবার একটা ইনফেকশন হতেই পারে একজন মানুষের, সেটা ভিন্ন কথা। কিন্তু একবার সেরে গেলে সেই রোগটি আর ফেরত আসবে না, আমরা ইন জেনারেলি বলতে পারি। সেক্ষেত্রে সতর্কতাটা কি, একটা গুড কোশ্চেন। সাবধানতাটা কি? সাবধানতাটা হচ্ছে দুটো সাবধানতার কথা আমি বলবো। প্রথম কথা, আপনারা জানেন বলা হয় হোমিওপ্যাথি মানুষের গোড়ার থেকে রোগকে সারায়, ওকে, কিন্তু গোড়ার থেকে রোগকে সারাতে গেলে আমাকে সেই গোড়ার চিকিৎসাটা করতে দিতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। বেশিরভাগ সব রোগীদের প্রবণতা থাকে যে ট্রিটমেন্ট করলেও তার কোনো জ্বালা যন্ত্রণা কষ্ট নেই, তারা ট্রিটমেন্ট বন্ধ করে দেয়। হ্যাঁ, তারপর কিছুদিন পরে অবশ্যই ফেরত আসবে, কারণ এখন সে পুরোপুরি ভালোই হয়, ইউরিন টেস্ট করে দেখা হয়। আরেক দল রোগী হয়তো পরীক্ষা নিরীক্ষা করেছে, সেখানে নর্মাল এসেছে, বন্ধ করে দেয়। কিন্তু সত্যিকার অর্থে সে সময়ও বন্ধ করা উচিত নয় চিকিৎসা। আবার গোড়া তো অনেক ভিতরে, যে দুর্বলতা, যে সাসেপ্টিবিলিটি, যে ভালনারেবিলিটির জন্য রোগীর মধ্যে সেই প্রবলেমটা দেখা দিয়েছে, তাকে ট্রিটমেন্ট করে সেই দুর্বলতাটিকে দূর করতে হয়। আমি সাধারণ ভাষায় বললাম, এখানে সাধারণ মানুষের জন্য, আমাদের ভাষায় সেটা প্রিডিসপোজিশন, মায়াজম, বিভিন্ন শব্দ দিয়ে আমরা উল্লেখ করি। দ্যাটস ওকে, ফাইন। কিন্তু আমরা যদি রোগীকে বোঝার জন্য বলছি যে দুর্বলতা, আপনার ইমিউনিটির দুর্বলতা বলেন, আপনার যে দুর্বলতার জন্য আপনার সেই ব্যাকটেরিয়া ভাইরাসটি আপনার সেই এই রিজিয়নটিতে জায়গা করে নিতে পেরেছে, সেই দুর্বলতাটি যদি দূর করা না হয় তাহলে সে আবারও জায়গা করে নিতে পারে। ফলাফলস্বরূপ
আমাদের সেই দুর্বলতাটিকে দূর করার মতো সুযোগ দিতে হয়। এটাকে বলা হয় গোড়ার থেকে রোগকে সরানো। তো যদি কেউ এই গোড়ার থেকে রোগকে সরায় তাহলে তার এই প্রবলেম 100% নিরসন হবে। এবং দ্বিতীয় যে সতর্কতার কথা আমি বলবো তা হচ্ছে হোমিওপ্যাথি মানুষের প্রতিবারের চিকিৎসাতে মানুষের ইমিউনিটিকে উন্নত করে, মানুষের ভালনারেবিলিটি রোগাক্রমণ সম্ভাব্যতাকে সলিউশন করে, দূর করে। কাজে কেউ যদি চায় যে সে শত শত প্রবলেম থেকে ইনট্যাক্ট থাকবে, তার উচিত হচ্ছে যে কোনো একজন চিকিৎসকের অধীনে লাগাতার চিকিৎসা করতে হবে তা নয়, তার যখন যে প্রবলেমগুলো আসে তা হোমিওপ্যাথিক্যালি নিরসন করা। এতে জীবনের জটিলতম সময়েও বড় কোনো রোগ দেখা দেওয়ার পসিবিলিটি থাকলেও অ্যাকচুয়ালি প্রথমত তার সেই পসিবিলিটি অনেক কমে যাবে, দ্বিতীয়ত যদি পসিবিলিটি থাকেও সেখানে তার চিকিৎসাটা অনেকটা সহজতর হবে। এটা শুধু ওই ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে নয়, তখন তার সবগুলো প্রবলেমের ব্যাপারেই এই সহযোগিতাটা সেখানে থাকবে। আশা করি আপনার প্রশ্নটির সবগুলো পয়েন্টের উত্তরও আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। খালেদ আফরোজ, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি আপনার কোনো অংশ আরও জানতে বাদ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্টস করুন, যথাসম্ভব আমরা চেষ্টা করবো উত্তর দিতে। সঞ্জয় গোলদার বলছেন শুভকামনা স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। রুকসানা আক্তার বলছেন ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ডক্টর আসমামুনি বলছেন শুভকামনা স্যার, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং হাবিবুর রহমান রনি ধন্যবাদ স্যার অল্প কথা ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আর ডিটেল হলে অন্য কোনো অনুষ্ঠানে অথবা আমাদের ক্লাসগুলোতে সেগুলো নিয়ে আমরা কথা বলব। মোহাম্মদ ইউসুফ নিজাম বলছেন আসসালামু আলাইকুম স্যার, সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডার হোমিওপ্যাথিতে কতটুকু নিরাপদ সম্ভব? রাইট, অ্যাবসলিউটলি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। তো এখানে একটা ব্যাপার রয়েছে, হোমিওপ্যাথিতে আমরা যা বলি তা হচ্ছে যে কোনো লক্ষণ, স্বাস্থ্যের যে কোনো ধরনের বিচ্যুতি লক্ষণ এবং যে কোনো লক্ষণই হোমিওপ্যাথিতে সারানোর পসিবিলিটি থাকে। ইভেন সিজোফ্রেনিয়া অ্যান্ড বাইপোলার ডিসঅর্ডার একইভাবে আপনি যদি বিবেচনা করেন স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুতি এবং তা মানুষের কাজেই তার সারানোর পসিবিলিটি থাকবে। হ্যাঁ, সারানোর পসিবিলিটি সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার দুটোতেই থাকে। তবে এখানে আরেকটি ব্যাপার লক্ষ্য করতে অনুরোধ করছি, যারা আমার লাইভের শুরু থেকে আছেন তারা জানেন আমি একটু আগে একটা বর্ণনা দিয়েছিলাম যে মানুষের অঙ্গগুলোর যত বেশি আমরা গভীরে যাচ্ছি তা তত গুরুতর, তত শক্ত, তত কঠিন রোগ বলে আমরা কিন্তু একটু আগেই আমার আলোচনায় আপনারা শুনতে পেয়েছেন। এবার যদি সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডারকে বিবেচনা করি যে কোন জায়গার রোগ, তাহলে আমরা কি বলবো? মানুষের মনের রোগ। এবং শুধু তাই নয়, বেশ শক্তিশালী মনের রোগ, যেখানে এবার যদি আপনি পুরো মানুষটাকে বিবেচনা করেন, তার স্কিন এবং অর্গানগুলো ক্রমান্বয়ে যেগুলো বলেছিলাম, ফিজিক্যাল অংশ, সেটাকে অতিক্রম করে ইমোশনাল অংশ, সেটাকে অতিক্রম করে মানুষ মেন্টাল অংশ, তার একটা সাংঘাতিক শক্তিশালী রোগ। এবার আপনি ভাবুন যে এই সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার, যদি বাইপোলার ডিসঅর্ডার মাইল্ড হতে পারে, খুব হালকা হতে পারে, অনেক কঠিন হতে পারে। যদি বাইপোলার ডিসঅর্ডার অনেক বেশি শক্তিশালী হয় এবং সিজোফ্রেনিয়া যদি বেশ শক্তিশালী হয়, সেটা তাহলে কোন অবস্থাতে গিয়ে পৌঁছায়? এগুলো যদি খুব বেশি শক্তিশালী হয়, অ্যাকচুয়ালি এর জন্য যে সময়, এর জন্য যে ম্যানেজমেন্টের দরকার, সেটা পসিবল হয় না, অত বেশি শক্তিশালী। এই কারণে খুব বেশি অ্যাডভান্স সিজোফ্রেনিয়াকে ভালো করা যায় না, যদিও তার আরোগ্যের পসিবিলিটি ছিল। রোগীর যদি এটা যদি খুব বেশি মানে দীর্ঘদিন ধরে এক্সপোজ করেনি, সবে মাত্র এক্সপোজ করেছে, এই ধরনের পসিবিলিটি হয়, সেখানে সিজোফ্রেনিয়া হোমিওপ্যাথিতে ভালো হওয়ার ইতিহাস আছে। আমার
নিজের পার্সোনাল চিকিৎসাতে ভালো হওয়ার ইতিহাস রয়েছে, এবং একটা নয় একাধিক। সেগুলো খুব বেশি দিন সময় পাইনি এরকম, এবং আমি ফেল করেছি এটাও রয়েছে। মানে যদিও যদিও তাতে উপশম সম্ভব। বাইপোলার ডিসঅর্ডার আমার ক্লিনিকে, আমার চিকিৎসায় অনেকগুলো ভালো হয়েছে, এবং এটার সিজোফ্রেনিয়ার মতো অত বেশি শক্তিশালী নয়। যদিও খুব বেশি মানসিক রোগ অত বেশি শক্তিশালী না হলেও খুব বেশি এগিয়ে গেলে তাকে আরোগ্যের পসিবিলিটি সেই অনুপাতেই হ্রাস পেতে থাকে। কিন্তু আমি যে বাইপোলার ডিসঅর্ডারগুলো পেয়েছি অলমোস্ট সবগুলোই আরোগ্য হয়েছে। তো কাজেই আপনার এই প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউসুফ নিজাম, আশা করি আপনি পেয়েছেন। সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার একটা থ্রেশহোল্ড অতিক্রম না করলে, একটা সীমা অতিক্রম না করা পর্যন্ত হোমিওপ্যাথিতে আরোগ্য হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার কিভাবে বুঝবেন, এটা সাধারণভাবে বোঝা মুশকিল। একটা চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক যদি, অন্য কোনো চিকিৎসক নয়, একটা হোমিওপ্যাথিক চিকিৎসক যদি একটা কেস রেকর্ড করেন, ডিটেল কেস লিখে নেন, তাহলে তিনি অনুমান করতে পারবেন। যদি তিনি সত্যিকারের ক্লাসিক্যাল প্রকৃত ধারার চিকিৎসক হন, তিনি অনুমান করতে পারবেন এবং সে অনুযায়ী প্রগনোসিস করতে পারবেন। সাধারণভাবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগগুলোর ক্ষেত্রে পসিবল হবে। খুব ট্রিকি, সাংঘাতিক ট্রিকি কেস এগুলো। ওকে, ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ নিজাম, আশা করি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। এবার উমর ফারুক নামের একজন প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বাই দ্য হোমিওপ্যাথি? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। এবং আপনার প্রশ্নটা আমি, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এটার ম্যানেজমেন্ট শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এনাফ। আমার বেশ কিছু ইতিহাস রয়েছে যা মানে অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ঠিক ঠিক প্রেসক্রিপশন কত দ্রুত প্রবলেমটাকে সলিউশন করতে পারে তা আপনাদের মানে সাধারণ মানুষের চিন্তার বাইরে। দুটো ঘটনার কথা বলছি খুব দ্রুত, 2 মিনিটে। টাঙ্গাইলেরই একজন অ্যালোপ্যাথিক ফিজিশিয়ান এবং সার্জন, তার ভাগ্নের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস দেখা দিল, ব্যথা, এবং অপারেশনের ডেট ঠিক করা হলো। তার আগের দিন তার বাবা আমাকে জানালেন এই যে হোমিওপ্যাথি দেবেন কিনা, আগের দিন রাত্রে। ওকে, আমি একটা ওষুধের কথা বললাম, লক্ষণ শোনার পর যেহেতু অ্যাকিউট আমার সেখানে কেস রেকর্ড করার প্রয়োজন পড়েনি, লক্ষণ শোনার পর তাকে একটা ওষুধ দিতে বললাম, সেই ওষুধটাকে দেওয়া হলো। এবং পরের দিন যেহেতু তার মামা, সে অপারেশন করার আগে চেক আপ করার সময় দেখলেন যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের কোনো কিচ্ছুটা নেই, সব স্বাভাবিক। অপারেশন বাতিল করলেন। দ্বিতীয়ত, হাই ফিভার উইথ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, সে আলট্রাসোনোগ্রাম করে নিয়ে এসেছে। আলট্রাসোনোগ্রামে দেখলাম যে মানে পারফোরেশন তো হয়নি, বলে তো অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু খুব বাজে অবস্থা, খুব রিস্কি অবস্থা। তো চেম্বারে একটু ভিড় ছিল, আমি তাকে ডেকে নিয়ে প্রথমে একটা ওষুধ দিলাম, দিয়ে চেম্বারে বসতে বললাম এবং বললাম যে প্রবলেম যদি সলিউশন হতে থাকে, কারণ যত রিস্কি অবস্থায় থাকুক, যদি একজন পেশেন্টের রিলিফ হওয়া শুরু করে তাহলে আমি, অর্থাৎ আগে যদি আমি 99% রিস্কি কন্ডিশনে থাকি তাহলে সেটা 95 হবে যদি রিলিফ হতে থাকে। তার মানে আমার রিস্ক কমে আসতেছে। তো ফলাফল আগে একটা ওষুধ দিয়ে নিলাম এবং তাকে বসতে বললাম। কিছুক্ষণের মধ্যেই তার জ্বর কমা শুরু করলো এবং এখানকার ব্যথা কমা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ব্যথা নেই জানালো, কিছুক্ষণ বলতে ঘন্টাখানেক, 1-1.5 ঘন্টার মধ্যে জানালো তার ব্যথা নেই, জ্বর কমে গিয়েছে, একদম মিনিমাল ফিভার। আমি বললাম আলট্রাসোনোগ্রাম করে। সে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে করতে তার আমার কাছে সকালে যখন এসেছিল তার থেকে 6 ঘন্টা পরে আলট্রাসোনোগ্রাম করে। এবং আলট্রাসোনোগ্রাম কাগজগুলো কিন্তু আমার কাছে রয়েছে, এমন না যে আমি শুধু মুখে বলছি, ওটা আমি পরবর্তীতে হয় আমার পেজে অথবা রিসার্চ পেপার হিসেবে পরে কোনো একটা সময় আমি ওপেন করব, তার কাছে অনুমতি নেওয়া আছে ওদের কাছে, সে কাগজ আমার কাছে রয়েছে। 6 ঘন্টা সময় লেগেছিল তার
পরবর্তী আলট্রাসোনোগ্রাম, মানে আমার এখানে আসার পর থেকে আলট্রাসোনোগ্রামটা কমপ্লিট করতে, এবং সেই আলট্রাসোনোগ্রামে there was no trace of any appendicitis sign, কোনো ট্রেস ছিল না, অদ্ভুত। কিন্তু আগের দুটো আলট্রাসোনোগ্রামই আমার কাছে রয়েছে। তো আশা করি এই দুটো ঘটনা বলার পরে হোমিওপ্যাথিতে ওষুধের ব্যবহার। তবে হ্যাঁ, যদি কারোর এরকম হয় যে পারফোরেশনের স্টেজে চলে গিয়েছে বা ওই রকম কন্ডিশন, আমার দ্বিতীয় রোগী যাকে বললাম যে প্রায় পারফোরেশনের পর্যায়ে চলে গিয়েছে, এই ধরনের কন্ডিশনে রিস্ক না নেওয়া বেটার। সেখানে হসপিটালাইজেশন এবং সেই ট্রিটমেন্ট নেওয়াটি যুক্তিসঙ্গত। হ্যাঁ, এটা করতে পারেন যে হসপিটালে যাওয়ার, যেমন আমার একটা হামের রোগীর বেলায় যা করেছিলাম, একবার কোম্যাটোজ অবস্থায় চলে গিয়েছিল, হামকে অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে সাপ্রেস করার পর সে অজ্ঞান বাচ্চা, এবং অজ্ঞান অবস্থাতেই তাকে মুখে ওষুধ দিলাম এবং বললাম যে যদি, আমি তখন উত্তরাতে থাকতাম, আমার সেপার ছিল উত্তরাতে, এবং আমি বললাম যে তার বাসা ছিল গাজীপুরে, আমি বললাম যে আপনি টঙ্গী হসপিটালে যাবেন বাচ্চাকে নিয়ে, যদি হসপিটালের গেটে ঢোকার আগে যদি বাচ্চার চোখ খুলে তাহলে বাসায় চলে যাবেন গাজীপুর, আর যদি চোখ না খুলে তাহলে হসপিটালে ঢুকবেন এবং তাকে হসপিটালাইজ করবেন। ও বাচ্চা হসপিটালে ঢোকার আগে, মানে গাড়িতেই চোখ খুলেছিল, যদিও খুব তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, কিন্তু তার কোমাটাস কন্ডিশন থেকে ফেরত এসেছিল সে বাড়িতে। এভাবে দিতে পারেন যে পারফোরেশন স্টেজে আছে বা এখনো হয়নি, এই অবস্থাতে হয়ে গেলে পরে অবশ্যই হসপিটালাইজেশন। কিন্তু পারফোরেশন যদি না হয় উপক্রম, এরকম করতে পারেন, একটা ওষুধ দিয়ে হসপিটালাইজ যদি তার আগে সলিউশন হয়, যে বললাম যে 99 থেকে 95, 95 থেকে 90, এভাবে যদি রিমিশন হতে থাকে সেটা ফাইন, তাহলে হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট করে আরোগ্য করা সম্ভব। আশা করি ওমর ফারুক আপনার কোশ্চেনটার উত্তর আপনি পেয়েছেন। এবং আমার যে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস, কয়েকদিন আগে একজন MBBS চিকিৎসক এবং সার্জন, তার সেলের মধ্যে ছিল ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসের সাইন অ্যান্ড সিমটমস। আরেকজন ডাক্তার বন্ধু আলট্রাসোনোগ্রাম করে তাই কনফার্ম করে, এবং আমি প্রেসক্রিপশন করার পর তার ক্রনিক অন্য আর অনেক কিছু প্রবলেম ছিল যেগুলো ট্রিটমেন্টের জন্য আমি প্রেসক্রিপশন করেছি। বাচ্চা মানে প্রায় অলমোস্ট ইমপ্রুভ অল দ্য কমপ্লেন, কিছু কমপ্লেন চলে গিয়েছে, এবং তার ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসের যে সাইন অ্যান্ড সিমটম ছিল সেগুলো এখন হওয়া কোনোটাই নেই। তো ধন্যবাদ সুন্দর একটি কোশ্চেনের জন্য। হাবিবুর রহমান রনি, মেনিনজাইটিস রোগী দীর্ঘদিন ভয়ের কারণে কি কানে কম শোনে? মেনিনজাইটিসের একটি ভয়ানক রোগ, দীর্ঘদিন শোনা না, তা হয় তা হচ্ছে মেনিনজাইটিস হওয়ার পরে অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করা হয় এবং অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু এর এফেক্ট এই পুরো রিজিয়নে অনেক জায়গায় পড়তে পারে, অনেক জায়গায়, শুধু যে কানেই পড়বে তা না, ইভেন শরীরের বিভিন্ন জায়গায়, কারণ এটা আমাদের ব্রেইনের একটা কভারিং, তাতে অ্যাফেকশনটা তৈরি হয় যার ইফেক্ট ব্রেইনেও পড়তে পারে, ফলাফলস্বরূপ ভয়াবহ সব দুর্ঘটনা ঘটতে পারে। ইভেন এমনও হতে পারে, আমার একটা কেস আছে, আমাদের এই পাশের গ্রাম, নাম হয়তো বুল্লা বা এরকম কিছু একটা হবে, বুল্লা, হ্যাঁ, সেখানে একটা বাচ্চাকে নিয়ে আসলো, মেনিনজাইটিসের আক্রান্ত হয়েছিল এবং তারপর সাব অ্যাকিউট ফর্ম ধারণ করেছে, বাচ্চার ব্রেইনের অ্যাট্রফি এসে, মানে ব্রেন ছোট হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, বাচ্চার টোটাল প্যারালাইজড। মানে কোনো সময় কোনো চিকিৎসকের ভাষা এত জঘন্য বলতে হয়, সেই বাচ্চাকে যখন দেখাতে নিয়ে গিয়েছে, কোন হসপিটাল বলবো না, ডাক্তারের নাম টান তো বলার প্রশ্নই আসে না, তবে বলছি কি বলেছে, তাকে দেখে বলেছে এই বাচ্চা জীবনে কামলাও দিতে পারবে না, মানে কিছুই করতে পারবে না, এটাকে সে এই ভাষায় প্রকাশ করেছিল। তো যাই হোক, এটা খুবই, সবাই এরকম না, কেউ কেউ আছে এরকম, হয়তো তার মেজাজ খারাপ ছিল, এরকম কথা বলেছে, কিন্তু স্ট্যাটাসটি ছিল এই যে বাচ্চা টোটালি প্যারালাইজড। তো এই সাব অ্যাকিউট মেনিনজাইটিস উইথ অ্যাফেকশন ইন ব্রেইন অ্যান্ড অ্যাট্রফি অফ ব্রেইন, এই সমস্ত কিছু নিয়ে আমার কাছে ট্রিটমেন্ট করতে আসলো, এবং
6 মাসের মধ্যে বাচ্চা আজকে বাচ্চা সেটা সম্পূর্ণ সুস্থ এবং তার কোনো চিকিৎসারই প্রয়োজন পড়ে অন্য বাচ্চাদের চাইতে সে আজকে সুস্থ। তার অ্যাট্রফি অফ ব্রেন ঠিক হয়েছে, সাবঅ্যাকিউট মেনিনজাইটিসের যে সাইন অ্যান্ড সিমটমসগুলো ছিল সব দূর হয়েছে। তো কাজেই হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে। তো এই বাচ্চা আপনার যে প্রশ্নটার থেকে বললাম কানে কম শোনা তো একটা মাইনর সিমটমস, কত ধরনের কমপ্লেক্সিটি আসতে পারে তার একটা নমুনা দেওয়ার জন্য বললাম, এবং হোমিওপ্যাথি এখানে কি করতে পারে তার একটা নমুনা এখানে উল্লেখ করলাম। ধন্যবাদ হাবিবুর রহমান রনি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটির জন্য। বিসিম আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। স্যার কেমন আছেন? কানের পর্দা ছিদ্র হলে কি হোমিও ওষুধে সারানো সম্ভব? অ্যাকচুয়ালি বইপত্রের ভাষায় আমি ভালো আছি, অনির্বাণ বিশ্বাস। বইপত্রের ভাষায় কানের পর্দা ছিঁড়ে গেলে ভালো হয় না বলেই মানে বলা হয়, কিন্তু বাচ্চাদের কিছু কিছু কেসে আমি ডেফিনেটলি ভালো হতে দেখেছি, যেখানে পুরোপুরি না ছিঁড়ে গিয়ে, ইভেন বড়দেরও একটা কেসে আমি দেখেছিলাম ঢাকাতে থাকতে, যেখানে পুরোপুরি একদম ক্লিন হয়ে না গেছে, মানে বেশি ছিঁড়ে না গেছে, একদম ক্লিন। ইভেন একটা বাচ্চার ক্ষেত্রে, একটা পার্টিকুলার বাচ্চার ক্ষেত্রে আমি দেখেছিলাম আমাদের বেশ খানিকটা বলতে গেলে বলতে পারেন একদম ক্লিন, তারপরেও ভালো হয়ে গিয়েছে। এটা একটা পার্টিকুলার। তবে সহজ কথা হচ্ছে, যদিও বইপত্রে লেখা হয়, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে কিছু সংখ্যক কেসে এই পর্দাটা যদি একদম সম্পূর্ণ নির্মূল না, একদম ক্লিয়ার করে ফেলার না হয়, তাহলে ঠিক হওয়ার পসিবিলিটি থাকে। এ পার্সোনাল এক্সপিরিয়েন্স, অনেকে মানতে পারেন, অনেকে অস্বীকার করতে পারেন। তবে বইপত্রের ভাষায় বলা হয় যে যেখানে নেই, পর্দা ছিঁড়ে গেছে, সেখানে কি হবে। খালেদা আফরোজ বলছেন, স্যার আমি এটাও জানতে চেয়েছিলাম মেডিসিন ছাড়াও লাইফ স্টাইলে কি কি সাবধানতা অবলম্বন করবে একজন রোগী যাতে রোগী ফিরে আসার উত্তর যাবে। লাইফ স্টাইল, খালেদা আফরোজ আপনার প্রশ্নটি ছিল ওই ইউরিনারি ইনফেকশন নিয়ে। ওকে ফাইন। লাইফ স্টাইল মেনটেন করে এই রোগকে ফিরিয়ে কেউ রাখতে পারবে না, কিছু আরামে থাকতে পারবে সাময়িক সময়ের জন্য। পানি একটু বেশি খেলো, রোদে একটু কম গেল, এগুলো হচ্ছে কম্প্রোমাইজ করে জীবনকে বাঁচানো, কম্প্রোমাইজ করে চলা। এর আরেক অর্থ, এটাকে সাবধানতা বলা হয় না। যে আমার একটা প্রবলেম রয়েছে, আমি কম্প্রোমাইজ করে আমার জীবনের স্বাধীনতাকে বিলুপ্ত করলাম। আমি আজকে রোদ্রে মুক্ত হয়ে দৌড়াতে পারবো না, আমি আজকে আমার একটা হার্ড ওয়ার্ক, অনেক বেশি ঘাম ঝরাতে পারবো না, আমি একটা বহু আগে ইউটিআইয়ের একটা কেটে গেছিলাম, ও ব্যায়াম করতে পারতো না, অর্থাৎ তার স্বাধীনতা শেষ। এইভাবে নিজের স্বাধীনতাকে বিলীন করে দিয়ে কম্প্রোমাইজ করে নিজের জীবনকে পরিচালনা করা, এটাকে সাবধানতা বলে না। অ্যাকচুয়ালি এই সাবধানতা শেষ পর্যন্ত, কারণ দেখেন লোক তো আসলে বসে থাকে না, ও তার শক্তি বৃদ্ধি করতে থাকে। একটা সময় এই সাবধানতাতে, আসলে সত্য কথা বলতে এই সাবধানতা আপনাকে, সাবধানতার মাধ্যমেও আপনি রক্ষা পাবেন, সহজ কথা। তবে আপনি যদি সাবধানতা শুনতে চান, এগুলো শুনতে পারেন, বাড়ি কাজ করবেন না, রোদ্রে যাবেন না, তারপর কি বলে অনেক বেশি ঘাম ধরে এরকম কিছু করবেন না, এবং এবং যে সমস্ত ফুডে আপনার সেন্সিটিভিটি আছে সেগুলো খাবেন না, এরকম অনেক কিছু বলা যায়। এগুলো কাজের কথা নয়। অ্যাকচুয়ালি আপনি এটুকু করতে পারেন যে চিকিৎসাকালীন সময়টাতে এই জিনিসগুলো মেনটেন করতে পারেন, দেন ভালো হয়ে হোমিওপ্যাথিক্যালি চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে আরামে স্বাধীন এবং মুক্ত জীবনযাপন করবেন, এটাই প্রত্যাশা। ধন্যবাদ খালেদা আফরোজ। সাইফুর রহমান, সালু সাউন্ড ভলিউম, হ্যাঁ হ্যাঁ, আজকে সাউন্ড ভলিউম কমানোর জন্য আমি হেডফোন ব্যবহার করছি, কিন্তু এখন হেডফোনটা ছেড়ে দিলে কি হবে জানি না, এই কারণে আজকের লাইভটা আমি এটা নিয়েই করছি। এরপরে আরো ভিন্ন কোনো সলিউশন আমি চিন্তা করবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো। হাবিবুর রহমান থ্যাংক ইউ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। নিপা প্রধান জানিয়েছেন সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা, আশা করি ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠানটিতে আসার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। কামাল প্রধান বলছেন, সালামু আলাইকুম স্যার, বাচ্চাদের দাঁতে ফিলিং করার পরে বা ইনফেকশনের কারণে ব্যথা হলে কি করণীয়? দাঁতে ফিলিং করা হচ্ছে সত্যিকার অর্থে একটা আবারও বলছি আমি, দাঁতে ফিলিংটার কারণে অনেক সময় ব্যথা হয়। দাঁতে ফিলিং করার কারণে যে ব্যথাগুলো হয় তার আসলে
খুব সুস্পষ্ট, পরিচ্ছন্ন এবং খুব ইফেক্টিভ হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন রয়েছে। বেশিরভাগ সময় এটা বলেই দেওয়া যায়, কারণ আমি আগেই বলেছি যে ইনজুরির ক্ষেত্রে রুটিন প্রেসক্রিপশন অনেক সময় হয়। আর্নিকা এবং হাইপেরিকাম এই দুটো ওষুধ এনাফ হয়ে যায়, এই দুটো ওষুধ এনাফ। আর্নিকা 6 বা 30 পাওয়ার, হাইপেরিকাম 30 বা 200 পাওয়ার, কয়েকটা ডোজ এনাফ হয়ে যায় এই প্রবলেমের ক্ষেত্রে। এই দাঁতে ফিলিং করার পরে বা এই কারণে যদি আপনার এই আঘাত বা ইনজুরির কারণে যদি হয়, এবং যদি এটা যথাসময়ে দেওয়া হয়, তাহলে ইনফেকশনের পসিবিলিটিও অলমোস্ট জিরোতে চলে যায়। কিন্তু তারপরেও যদি কোনো কারণে শুধু ব্যথা নয়, ইনফ্ল্যামেশন দেখা দেয়, ইনফেকশন হয়ে যায়, ওখানে যদি পুজোৎপত্তি হয়, ওখানে যদি সিরিয়াস সোয়েলিং হয় বা সহজ কথা কমপ্লেক্সিটি দেখা দেয়, সেখানে আর এই ঘরোয়া মানে এই ইনজুরির ওষুধ প্রয়োগ না করে সেটা একটা রোগ আকারে দেখা দিয়েছে বা আপনার শরীর ইনভলভ এটার সাথে, সেখানে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখালে একদম অ্যাবসলিউটলি তার নিরসন রয়েছে। সেখানে এইভাবে বলা যায় না যে আর্নিকা যাবে না। আমি আগেই বলেছি যে রোগের ক্ষেত্রে রুটিন নিজাম চলবে না, সেখানে ইনজুরির ওষুধ দিলে পরে কাজ হবে না। ইনজুরি হচ্ছে সেখানে দ্যাটস ওকে ফাইন, ওই আঘাতের জন্য আর্নিকা হাইপেরিকা এনাফ। কিন্তু যদি বুজুর্গপত্তি হয় বা কোনো ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হয়, সেখানে কোনো একটা চিকিৎসকের সাথে দেখা করতে পারেন। এবং খুব ঘরোয়া একটা টোটকা খুব এফেক্টিভ এই ক্ষেত্রে, আপনার ওই লবঙ্গ পানিতে গরম করে যদি আপনি কুলকুচি করা হয়, তাহলে কিন্তু অনেক সময় ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, যদি শুরুতে এটা করা হয়। হালকা গরম পানিতে মানে লবঙ্গ দিয়ে পানি গরম করে আবার কুসুম গরম পর্যন্ত নামিয়ে তারপর সেটাকে কুলকুচি করে এনাফ হয়ে যায় অনেক সময়। ওকে ফাইন। আমাদের সাথে থাকার জন্য এবং কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ কামাল ভাই। মোহাম্মদ সাইফুর রহমান, দাঁত ক্ষয়, কালো দাগ করা, দাঁতের ভিতর নষ্ট হয়ে যাওয়ার জন্য শল্য চিকিৎসা ছাড়া হোমিওপ্যাথিক ওষুধের উপর কতটুকু সময় পর্যন্ত নির্ভর করা যায়? ওকে ফাইন, চমৎকার, সুন্দর কোশ্চেন। বেসিকলি আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে যা করি, আমি একটা মূল্যায়ন করি। দাঁতে ক্ষয় একটা বাচ্চার যদি হয়, তাহলে এটা প্রশ্ন যে কেন তার মধ্যে এ ধরনের রোগ দেখা দেবে, ক্যারিজ দেখা দেবে, দাঁত ক্ষয় দেখা দেবে। যদি দাঁতে কোনো স্ট্রাইপ, কালো দাগ বাচ্চাদের বা মিডল মানে পরন্ত বয়স্ক ব্যক্তি ছাড়া অন্য কারোর হয়, সেখানে প্রশ্ন যেটা কেন হলো। তো আমরা সেখানে জানি যে সেখানে অবশ্যই কোনো একটা ডিজেনারেটিভ ডিজিজ আছে, ক্ষয়কারী ডিজিজ আছে, না তো ক্ষয় হবে কেন। এবং তার সলিউশন বাচ্চাদের ক্ষেত্রে, কিশোরদের ক্ষেত্রে, যুবকদের ক্ষেত্রে করা হয়। কিন্তু একবার ক্ষয় হয়ে যাওয়ার পর সেই দাঁত আর তো আর হোমিওপ্যাথিক ওষুধে একদম ওই মানে আমাদের টিস্যুর মতো এটা পুনরায় গজ হয় না। ফলাফলস্বরূপ তাতে ফিলিং করতে হয়, ফলাফলস্বরূপ তাতে অনেক সময় ক্যানেল করতে হয়, রুট ক্যানেল করতে হয়। এই হচ্ছে একটা। এই কারণে আমরা সবসময় ডেন্টাল সার্জারিকে সাপোর্টিভ হিসেবে রাখি এবং যথাযোগ্য ক্ষেত্রে আমরা সেটা বলেও দিই যে আপনি আমাদের পেশেন্টদের বলে দিই। তো কাজেই আপনারা কিন্তু যদি এই হয় যে ব্যথা, বেদনা, কষ্ট, ইনফেকশন, পায়োরিয়া, গাম ব্লিডিং, গাম সোয়েলিং, বিশেষ করে যেখানে কোনো ক্ষয় গিয়ে ধ্বংস এখনো হয়নি বড়দের, সেখানে এই প্রত্যেকটা ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে রয়েছে। সেখানে আপনি নিশ্চিন্ত নির্ভরতায় হোমিওপ্যাথিতে। এবার ইভেন আমি এটাও দেখেছি যে দাঁতের কালার, হলুদ কালার, অনেকের দাঁত হয়ে যায় ক্রমান্বয়ে, অনেকের গামগুলো কালচে হয়ে যায়, অনেকের দাঁতের মধ্যে ইভেন দাঁতও অনেক ক্লিন হতে দেখেছি। যদিও স্ট্যান্ডার্ড প্রসিডিউরে আমরা এটা সাজেস্ট করি না যে দাঁত পরিষ্কার করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ আপনি দিনের পর দিন খেয়ে যাবেন আমরা, কিন্তু এই হয়েছে যে ক্রনিক রোগী ট্রিটমেন্ট করেছি, এবার
এবার তার ক্রমান্বয়ে দেখতে পেয়েছি যে দাঁত আর ক্লিন হয়েছে। অনেকের এনামেল ক্ষয় যায়, দাঁতের সাদা সাদা হয়ে থাকে, ও আমাদের অহরহ হোমিওপ্যাথিক ওষুধে তা একটু সময় দিলে ক্রমান্বয়ে ঠিক হয়ে যায়। কিন্তু শুধু বয়স্ক ব্যক্তির দাঁত পড়া, দাঁত মরে যাওয়া, দাঁত ক্ষয় হওয়া, ক্যারিজ হওয়া, বা সহজ কথায় বিধ্বংসী ধ্বংসকারী যে পরিস্থিতিগুলোর উদ্ভব হয়, বা কোনো একটা সিরিয়াস ইমার্জেন্সি, যেমন আমার পার্সোনাল অভিজ্ঞতায় বলি, একবার আমার দাঁতে একটাই সম্পূর্ণ ওপেন হয়ে গেল না, ওখানে আমি একদম প্রপার হোমিওপ্যাথিক ওষুধ নিজে খেয়েছি। আমি জানি, সিমটমস অনুযায়ী জানি যে 100% কনফার্ম সঠিক ওষুধ আমি খেয়েছি, কিচ্ছু হয়নি। নার্ভ ওপেন হয়েছে, এবার বাতাসের মানে বাতাস পানি যা কিছুর সংস্পর্শে আসে, ও ধারণাতীত ব্যথা, চিন্তার বাইরে। ও ব্যথা আমার যেটা হয়েছিল তা হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি সে ব্যথাকে কিছুক্ষণ থামিয়ে রাখতো। ও কারণে অজ্ঞান হয়ে পড়িনি, আমি ডেন্টাল মেডিকেল কলেজ পর্যন্ত যেতে পেরেছিলাম, আদারওয়াইজ যে ব্যথা ও অজ্ঞান হয়ে যেত। যাই হোক, ব্যাপারটি হয়তো বুঝতে পেরেছেন যে একজন চিকিৎসক আসলে পার্টিকুলারলি বয়স, দাঁতের কন্ডিশন, এটা হওয়ার কারণ, এগুলো বিবেচনা করে ফিজিশিয়ান নিজে সিদ্ধান্ত নেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আসলে কোন দাঁতে কোন পদ্ধতি অবলম্বন করার কথা। দাঁতের যতগুলো প্রবলেম রয়েছে, মোস্ট অফ দ্য কমপ্লেনেরই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট রয়েছে এবং অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট লাগেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই শল্য চিকিৎসক, বিশেষ করে যেখানে ধ্বংস হয়ে গেছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির, কিংবা অনেক সময় দাঁত উঠাতে হয় বাচ্চাদের, বিভিন্ন সিচুয়েশনে আমাদের ডেন্টাল সার্জনের কাছে যেতেই হয়। ধন্যবাদ সাইফুর রহমান, গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি কোশ্চেন করার জন্য। শারমিন বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। গ্যাংগ্রিন ও কার্বাঙ্কালস হোমিওপ্যাথিতে কি ভালো করা যায়? হ্যাঁ, গ্যাংগ্রিন এবং কার্বাঙ্কালস দুটোই হোমিওপ্যাথিতে ভালো হয়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, দুটোই হোমিওপ্যাথিতে চমৎকার চিকিৎসা রয়েছে এবং এই ব্যাপারে হাজার না হলেও শত শত কেস রিপোর্ট আপনারা নেটে সার্চ করলে পাবেন, বা অনেক ফেসবুক পোস্টে অনেকেই বহু জায়গায় ছবি দিচ্ছে, এই আমাদের অ্যাভেলেবল যেগুলো ভালো হচ্ছে। কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ আছে বার্জার ডিজিজের, ওই গ্যাংগ্রিন, পায়ে গ্যাংগ্রিন দেখা দিয়েছিল, সেখান থেকে আমার জীবনের শুরুতে, মাঝখানে, শেষেই কিছুদিন আগে একজন ভালো হলো, বার্জার ডিজিজ থেকে মুক্ত হলো, সে পরে ইন্টারভিউ দিয়েছে, তার আর চিকিৎসারও কোনো প্রয়োজন পড়ে না, আরামসে নির্যাপন করছে। সহজ কথা হচ্ছে এগুলো হোমিওপ্যাথিতে ভালো হয়। তবে হ্যাঁ, কিছু কিছু মাত্রা অতিক্রম করলে বা কিছু পার্টিকুলার রোগীতে যেখানে হিউজ কমপ্লেক্সিটি, যেমন প্রচন্ড অনেক বছর বয়স হয়ে গিয়েছে, তার সাথে সে বিভিন্ন এমন কিছু রোগ রয়েছে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এবং তার হেলথের স্ট্যাটাস খুব খারাপ, এই ধরনের কিছু কন্ডিশনে কোনো পার্টিকুলার রোগীর ক্ষেত্রে চিকিৎসক বলতে পারেন যে পার্টিকুলার রোগীকে ভালো করা সম্ভব নয়, এটা হতে পারে। তবে ইন জেনারেলি আমাদের হোমিওপ্যাথিতে এগুলো কার্বাঙ্কালস তো অবশ্যই ভালো হয়, এবং গ্যাংগ্রিনের ক্ষেত্রে তার কোমরবিডিটি আমরা বলি, তার আনুষঙ্গিক অবস্থা সহ কোমরবিডিটি অনেক চিকিৎসক বিবেচনা করতে পারে। ধন্যবাদ শারমিন, আপনার হয়তো নাম দুইবার লেখা হয়েছে শারমিন আর কি, আমাদের সাথে থাকার জন্য এবং চমৎকার একটি কোশ্চেন করার জন্য। খালেদা আফরোজ, স্যার বুঝতে পেরেছি, সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সবসময়ই আমাদের সাথে আসেন। শারমিন, স্যার হোমিওপ্যাথিতে কি চোখের আলসার রোগটা পুরোপুরি নিরাময় করা সম্ভব? হ্যাঁ, যে কোনো ধরনের আলসারে হোমিওপ্যাথি দুর্দান্ত চমৎকারিত্ব রয়েছে, প্রথম কথা। তবে আমার ধারণা আপনি যে আলসারের কথা বলছেন সেটা হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে, হয়তো কিছু পুজো পরে, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ড্যাক্রিওসিস্টাইটিস। আপনার যে রোগটির কথা বলছেন ড্যাক্রিওসিস্টাইটিস হোমিওপ্যাথিতে খুব ভালো মতোই ভালো হয়। আলসারই হোক, কর্নিয়াল আলসারই হোক, আর যে আলসারই হোক, সেই আলসার আমি যেভাবে বললাম যে ইনজুরির খুবই ইফেক্টিভ ওষুধ হোমিওপ্যাথিতে রয়েছে।
ঠিক একইভাবে বলছি, হোমিওপ্যাথিতে চোখের যে ওষুধ রয়েছে এর ধারে কাছে কারণ আসা সম্ভব নয়। এবং এটা নিয়ে বাংলাদেশের একজন খুব প্রমিনেন্ট অ্যালোপ্যাথিক চিকিৎসক, চক্ষু চিকিৎসক, অপথ্যালমোলজিস্ট, বহু আগে, এটা আমার শিক্ষকের মুখে শোনা, স্যারের মুখে শোনা, তিনি চিকিৎসা করতেন, তো চক্ষু সার্জন, চোখের অপারেশন করতেন, সব করতেন, কিন্তু ওষুধ দিতেন হোমিওপ্যাথি। এবং এতটা কিউরেটিভ রেট এসে গিয়েছিল যে তিনি অলমোস্ট বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছিলেন শুধু এইটা ব্যবহার করে, যে ওষুধ হিসেবে তিনি হোমিওপ্যাথি ব্যবহার করতেন। আজকে নামটা তার ভুলে গিয়েছে, সম্ভবত জহিরুল বা এরকম কিছু একটা নাম ছিল, মনে আগে শুনে। ধন্যবাদ শারমিন আমাদের আরেকটি কোশ্চেন উপহার দেওয়ার জন্য। হাবিবুর রহমান বলছেন 10 বছর ধরে আর্থ্রাইটিস রোগে ভুগছেন এবং অ্যালোপ্যাথি চিকিৎসা নিচ্ছেন, এখন যদি হোমিও চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আরোগ্য হওয়ার পসিবিলিটি কতটুকু? এটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি প্রথম কথা, আর্থ্রাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে, আরোগ্যযোগ্য চিকিৎসা রয়েছে, কিন্তু একটা পার্টিকুলার রোগী আরোগ্য হবে কিনা, এখন যদি 80 বছর বয়সে আসে কিংবা এই 10 বছর ধরে যে যদি সে স্টেরয়েড খেয়ে থাকে, ইমিউনোসাপ্রেসেন্ট খেয়ে থাকে, এ ধরনের পরিস্থিতিতে অনেক সময় সিদ্ধান্ত, কিংবা তার যদি এই অবস্থা হয় যে তার অনেকগুলো কোমরবিডিটি রয়েছে, ভয়ানক ভয়ানক সব আরো কঠিন কঠিন ডিজিজ রয়েছে, সেই ক্ষেত্রে একটা পার্টিকুলার রোগীর বেলায় চিকিৎসক সিদ্ধান্ত নিতে পারেন যে এই রোগীকে হয়তো আরাম দেওয়া সম্ভব, অনেকটা উন্নত করা সম্ভব, 100% ভালো হয়তো করা যাবে না কোন একটা পার্টিকুলার রোগীতে। কিন্তু আপনি যদি ইন জেনারেলি শুনতে চান, 10 বছর নট ফ্যাক্ট অ্যাট অল, 10 বছর ব্যাপার নয়, 20 বছর না, আমার কাছে এখানে এখনো 30 বছর ধরে আর্থ্রাইটিসে ভুগেছে সেই রোগীও আমার চেম্বারে এখনো রয়েছে, মাস বেটার দেন বিফোর। তার অনেক প্রবলেম ছিল, বাওয়াল রোগ ছিল, থাইরয়েডের কমপ্লেন ছিল, হাইপার টেনশন ছিল, ডায়াবেটিস ছিল, সবগুলো হয়ে গিয়েছে। তার ডায়াবেটিসও নেই, তার হাইপার টেনশন নেই, তার পেটে আলসারেশন নেই, ইরোশন নেই, বাওয়াল রোগ নেই, এই সব গিয়েছে। এখনো তার আর্থ্রাইটিসের ব্যথা রয়েছে, বয়স তার 70 অ্যারাউন্ড 70, 68 to 72। তো সে তো ভালো আছে, তার বংশে তার মেয়ের চিকিৎসা করেছি, তার নাতির চিকিৎসা করেছি, নাতির চিকিৎসায় নাতনি আর কি আর্থ্রাইটিস মানে তার বাতের যত পসিবিলিটি আছে তা থেকে মুক্ত হয়েছে। তার মেয়ের বিভিন্ন জায়গায় ক্যালসিফিকেশন হয়ে গিয়েছিল, সেগুলো থেকে মুক্ত হয়ে বাতের ব্যথার থেকে ইভেন যে রোগীর আর্থ্রাইটিসের রোগীর কথা বললাম তার আরো বিভিন্ন কমপ্লেক্সিটি, তার টিউমার দেখা দিয়েছিল বলে সেগুলো সহজে আরোগ্য। তো কাজেই 10 বছর নয়, সেই রোগী প্রায় 30 বছর ধরে ভুগেছে, তারপরেও তো সে আরোগ্য হয়েছে। কাজে এটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে রোগীর সার্বিক কন্ডিশন, সমস্ত কিছু মিলে চিকিৎসকের বিবেচনা। ধন্যবাদ। তবে ইন জেনারেলি আর্থ্রাইটিস হোমিওপ্যাথিতে সারে, যে ধরনের পলিআর্থ্রাইটিস হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, লাম্বার আর্থ্রাইটিস হোক, যে ধরনের আর্থ্রাইটিস হোক, রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, আর্থ্রাইটিস হোক, সব সারে। ধন্যবাদ। এরপরের কোশ্চেনটা হচ্ছে কামাল প্রধান আরেকটা কোশ্চেন করেছেন। কোশ্চেনটা হচ্ছে, রক্ত শূন্যতার কারণে বা হিমোগ্লোবিন 5.4 হওয়ার পর আমার মেয়েকে হসপিটালে ভর্তি করে 3 বার ব্লাড দেওয়ার পর থেকে অতিরিক্ত পরিমাণে মাথার চুল পড়ে যাচ্ছে, এটার কোনো স্থায়ী চিকিৎসা বা প্রতিকার আছে কি? হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা আমি বলি, খুব সিম্পল উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। রোগীর রক্ত দেওয়ার কারণে ব্যাপারটা হচ্ছে, এটা বললে ভুল হবে, রক্ত দেওয়ার কারণে ব্যাপারটা হচ্ছে তা নয়। রোগীকে হিমোগ্লোবিন যদি 5.4 পর্যন্ত নেমে থাকে তাহলে তার শরীরে অবশ্যই একটা রোগ রয়েছে এবং একটা ডিসব্যালেন্স রয়েছে, ইনব্যালেন্স রয়েছে, ভারসাম্যহীনতা রয়েছে। শরীর, আমাদের শরীরগুলো যেভাবে কাজ করে তা হচ্ছে, সে চায় কোনো একটা মাইনর ইস্যুর মধ্যে প্রবলেমকে সীমিত রেখে তার সেই ভিতরের ইনব্যালেন্স, ডিসব্যালেন্সটাকে যতটা সম্ভব ঠিকঠাক করার জন্য। এটা আমাদের শরীরের একদম
খুব বেসিক একটা আমরা বলি মূলনীতি, প্রিন্সিপালস, আমাদের এটা শরীরের প্রিন্সিপালস। আমাদের শরীর ঠিক ইউনিভার্সালি এই নীতিতে কাজ করে। এখন আপনি যখন ব্লাডটা দিলেন, সে এবার একটা সাপোর্ট পেয়েছে, সে কিছুটা শক্তিশালী হয়েছে, সে এবার চেষ্টা করছে ভিতরের যে রোগটা আছে সেটার থেকে মুক্ত হওয়ার জন্য, তাকে ব্যালেন্সে রাখার জন্য, এবং কিছু মাইনর মানুষের দেহের কিছু মাইনর অংশকে সে এবার ডিসরিগার্ড করছে, যেগুলোকে অত বেশি যত্ন করার দরকার নেই। তো আমাকে বলুন, নখ, চুল, স্কিন, এর চাইতে মানুষের মাইনর অংশ আর কোনটা আছে? জীবনের সাথে সম্পর্কিত নয়, নখ আর চুলের চাইতে বেশি কিছু আছে? তা তো নেই। আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শুরু করার পর বহু ব্যক্তি এই কমপ্লেন করে, শুধুমাত্র রক্ত দেওয়ার পর কারণে না, বহু ব্যক্তি এই কমপ্লেন করে যে এই চুল পড়া পড়ছে। আসলে হোমিওপ্যাথিক ওষুধের কারণে চুল পড়ে না, যেরকম এখানে রক্ত দেওয়ার কারণে চুল পড়েছে ব্যাপারটা এরকমও নয়। এটা হচ্ছে রোগীর শরীরে বা আপনার মেয়ের শরীরের নিজস্ব কর্ম প্রক্রিয়া, সে এবার ভিতরটাকে ভালো রেখে কিছু মাইনর অংশকে ছাড় দিচ্ছি, এইগুলো গেলে যাক, আমি আগে রোগীকে ভালো রাখি, আমার ব্যক্তিকে ভালো রাখি। অর্থাৎ আপনার মেয়ের ইমিউনিটি তার নিজের কর্ম প্রক্রিয়া এইভাবে প্রকাশ করছে। কামাল প্রধান ভাই, আশা করি আমি পুরো ব্যাপারটা পরিচ্ছন্ন করতে পেরেছি। তারপরে যদি আপনার কাছে পরিচ্ছন্ন না হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমি প্রয়োজনে আবার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কারণ হতে পারে, তা হচ্ছে যার কাছ থেকে আপনি রক্ত দিয়েছেন তার যদি কোনো অ্যালার্জিক অ্যাফেকশন থাকে এবং তার যদি ট্রান্সমিটেড হয় মেয়ের শরীরে, এবং তা যদি অ্যাফেকশনটা যদি সেন্টার করে এই পোর্শনটাতে, তাহলে এই ঘটনাটি করতে পারে। যাই হোক, আমার আশা করি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং চমৎকার কোশ্চেনটি করার জন্য। আমি এখানে আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, এবং আমরাও আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর 9 মিনিট আমি এই প্রোগ্রামে উপস্থিত আছি, এবং আমি রাসেল ভাইপার নিয়ে শুরু করেছিলাম, সেই ব্যাপারেও কোনো প্রশ্ন আমি দেখলাম না, নাকি মিস করলাম আমি ঠিক জানি না। আপনাদের যদি এবার কোনো ব্যাপারে আর কোনো কোশ্চেন থাকে অনুগ্রহ করে এখন জানান। এবং আমি বলে দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই হোমিও ডাইজেস্টের পেজটিতে আজকের এই লাইভটি থেকে যাবে, আপনারা পরবর্তীতে আবার দেখতে পারবেন। এবং আমি অনুরোধ করব, আমাদের এটাকে যত বেশি সম্ভব মানুষের কাছে আপনারা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। এই প্রোগ্রামের ব্যাপারে একটু যেন অবগত হয়, তারা এসে প্রশ্ন করলে আপনিও হোমিওপ্যাথির বিভিন্ন দিক সম্বন্ধে জানতে পারবেন, কাজে সবাই উপকৃত হবে। আমাদের হোমিওপ্যাথির সক্ষমতা সম্বন্ধে আমাদের কমিউনিটি, আমাদের মানুষের মধ্যে ধারণা তো খুবই কম। তো এ কারণে আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই এই আমাদের এই প্রচার প্রসারের কাজটিতে সহযোগিতা করবেন। অ্যাকচুয়ালি এই শেয়ারিং এর কারণ হচ্ছে যে মানুষ যেন জানতে পারে, মানুষ যেন মুক্তি পায়। এই যে রোগগুলো সম্বন্ধে আজকে আলোচনা হলো, সেই রোগগুলো সম্বন্ধে আপনি অনেক মানুষের ধারণা হোমিওপ্যাথিতে কিছু হয় না, কিন্তু হচ্ছে তো। যাই হোক, সর্বশেষ আরেকটা ব্যাপারে আমি একদম শেষমেশ আরেকটা ব্যাপারে একটু আপনাদের সবাইকে অবগত করতে চাচ্ছি, যে তার কোনো কোশ্চেন নেই, আমি অবগত করতে চাচ্ছি। পৃথিবীর সবচাইতে শক্তিশালী হোমিওপ্যাথ, সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠান, যার সবচাইতে অভিজ্ঞ প্রবীণ শিক্ষকদের, হোমিওপ্যাথির শিক্ষকদের শিক্ষক প্রফেসর জর্জ বিজলদাস, যিনি আমার শিক্ষক, আমি তার ছাত্র। এই মানুষের এই ডিফিকাল্ট কেসগুলো নিয়ে একটা ওয়েবিনারে এই সরাসরি এভাবেই প্রশ্নোত্তর দিতে যাচ্ছেন, এবং সেখানে আমাদের
এই তার আরও যারা স্টুডেন্ট রয়েছেন ডিফিকাল্ট সব কেস এবং তার ভিতর কাছের এক্সপ্লেনেশন সহ আলোচনা করতে যাচ্ছেন। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি হবে আমাদের বাংলাদেশের সময় 6টা থেকে 6 ঘন্টা 12টা পর্যন্ত 2 দিন 13-14 তারিখ 2 দিন আমাদের এই অনুষ্ঠানটি হবে। তো এই ব্যাপারে আমার টাইম লাইনে আমি এর পোস্টার থাম্বনেইল পদ্ধতি এখানে অংশগ্রহণের পদ্ধতি সব দিয়ে রেখেছি। এটা যে শুধুমাত্র হোমিওপ্যাথদের জন্য তাও নয়, এটা সমস্ত মানুষের রোগীদের জন্য যে কত ডিফিকাল্ট কেস হোমিওপ্যাথিতে আরোগ্য হতে পারে এবং সেই আরোগ্য হওয়ার প্রক্রিয়া কি, এটা 2 তরফ আমাদের চিকিৎসক, আমাদের স্টুডেন্ট এবং আমাদের রোগীদেরও জানতে হবে, যে তাকে রোগীদের জানতে হবে এই কারণে যে সেই কঠিনতম রোগগুলো থেকে আরোগ্য হওয়ার জন্য কি ধরনের প্রসিডিওর, রোগীর তরফ থেকে কি সাবধানতা, রোগীর তরফ থেকে কতটুকু ধৈর্য, কতটুকু সতর্কতা, চিকিৎসকের সাথে কতটুকু ইন্টারাকশন, কতটুকু রিলেশন দরকার, এই ব্যাপারগুলো সুস্পষ্ট হওয়ার জন্য সব মানুষের দরকার। তো আমাদের এই ওয়েবিনারটিতে আমার শিক্ষক আমার ডক্টর জর্জ বিতল কাছের এই ওয়েবিনারটিতে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ রইল। যারা চাইবেন তারা আমাকে ইনবক্স করতে পারেন এবং আমার টাইম লাইনে থাম্বনেইলে মোটামুটি নিয়ম দেওয়া আছে, আমার একটা পোস্টের মাধ্যমে সেই অনুযায়ী প্রসিড করতে পারেন। ডক্টর শামসুন নাহার এই অনুরোধটা করেছিলেন, স্যারের ওয়েবিনার সম্পর্কে জানতে চেয়েছিলেন। এটাই হচ্ছে, এটা একটা দুর্দান্ত ওয়েবিনার হতে যাচ্ছে, অত্যন্ত দুর্দান্ত ওয়েবিনার হতে যাচ্ছে, এটা আমি কনফার্ম করে বলে দিতে পারি। ধন্যবাদ ডক্টর মুসাম্মদ শামসুন নাহার আপনার এই কথাটি তুলে ধরার জন্য। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন, আমাদের মতো রোগীদের এই প্রোগ্রাম অনেক ধন্যবাদ, এটা আপনাদের উপরে আপনাদের কাজে লাগছে, এটা আমার জন্য সন্তুষ্টিজনক। এই কথাটি শুনতে পারা, এই প্রচেষ্টা থেকেই এই অনুষ্ঠানের উদ্ভাবন। এবং শারমিন বলছেন, স্যার হোমিওপ্যাথিতে তো চোখের ছানি করা রোগটা পুরোপুরি ভালো করা যায়, কি পর্যায় পর্যন্ত গেলে ভালো করা যাবে? হার্ড ক্যাটারাক্ট একবার শক্ত হয়ে গেলে তখন ভালো করা মুশকিল, কিন্তু একদমই সেই সময় ভালো হবে না এটাও বলা যাবে না। তবে সফট থাকা পর্যন্ত, ক্যাটারাক্ট নরম থাকা পর্যন্ত বা একটা সীমা পর্যন্ত ভালো হওয়ার পসিবিলিটি যথেষ্ট রয়েছে, অন্তত পক্ষে তাকে থামিয়ে দেওয়াটা খুব সহজেই না। এবং বলছেন রাসেল ভাইপার নিয়ে হোমিওপ্যাথিতে কি ব্যবস্থা আছে বললেন স্যার। এই ভিডিওটা মানে আজকের যে আলোচনা তার প্রথম প্রায় আধা ঘন্টার মতো সম্পূর্ণ এটা নিয়েই আলোচনা করা হয়েছে। অনুগ্রহ করে আমাদের এই অনুষ্ঠানটি শেষ হলে এই ভিডিওটা আবার আপনি আমাদের এই পেজে থাকবে এবং ইউটিউবেও যাবে 2 দিন পরে, তবে এই পেজে আজকে আছে। আপনি আবার যদি শুরুর থেকে শুনেন, একদম শুরুর আলোচনায় এই রাসেল ভাইপার নিয়ে, আপনার এই ভাইপো নিয়ে, রাসেল ভাইপো আপনি যারা গেছেন আপনার এই ভাইপোকে নিয়ে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ শারমিন, আপনার প্রশ্নটির উত্তর আশা করি পেয়েছেন। আমাদের আলোচনাও একদম শেষ পর্যায়ে, আর 3 মিনিট রয়েছে। তো এবং আমি এখানে হোমিওপ্যাথিক কমিউনিটির যদি কেউ থাকেন তাহলে তাদেরকে আরেকটা ব্যাপারে আগাম সংবাদ দিতে চাই। আমাদের আগস্ট মাসের শুরুতে মোস্ট প্রবাবলি 3-4 তারিখে আমাদের বাংলাদেশের 9ম হোমিওপ্যাথিক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে কাকরালের আইডিবি ভবনে, এবং সেখানে আমার একটা কেস ও প্রেজেন্টেশন থাকছে, যেখানে ক্যারোলিস ডিজিজ নামের একটি কঠিন রোগ থেকে আরোগ্য হওয়ার প্রমাণ সহ কেস রিপোর্ট, সায়েন্টিফিক কেস রিপোর্ট সেখানে আমি প্রেজেন্ট করব। তো সেখানেও আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আমি খুব শীঘ্রই আমার টাইম লাইনে সে ব্যাপারে পোস্ট দেব, সেটা দেখে আপনারা চাইলে, আমি অন্তত পক্ষে বলবো যে আমাদের যত স্টুডেন্ট রয়েছেন এবং হোমিওপ্যাথিক যত চিকিৎসক রয়েছেন তারা সেখানে অবশ্যই অংশগ্রহণ করবেন।
তো আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আশা করি আপনাদের প্রশ্নগুলো যথাযথ উত্তর দিতে পেরেছি এবং রাসেল ভাইপার নিয়ে আর কনফিউশনও থাকবে না। এবার আগামীতে আবার আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য আবার উপস্থিত হব এবং আজকে আমাদের এই আলোচনা, এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী প্রোগ্রামে আবার আপনাদের সাথে এখানে দেখা হবে, এই প্ল্যাটফর্মে কথা হবে এবং আরো আপনাদের যে প্রশ্নগুলো থাকে এবার সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। শুভ